এখন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে প্রেসিডেন্ট হন, তাহলে ডক্টর ইউনূসের যে সংস্কার সংক্রান্ত যত সব কথাবার্তা সব নাল এন্ড ভয়েড হয়ে যাবে। কেননা উনি এবং আলী রিয়াজ সাহেব মিলে যে সংস্কার কমিশন করেছিলেন, তারা বলেছিলেন যে প্রেসিডেন্ট এইভাবে নির্বাচন করা যাবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবে না, প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে অন্য প্রক্রিয়ায়, যেখানে বহু মানুষের অংশগ্রহণ থাকবে, সার্চ কমিটি থাকবে, নানান কথাবার্তা ছিল। কিন্তু যদি ভালো করে দেখেন, হুম। তাহলে এখন যদি উনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অথবা দলীয় সিদ্ধান্তে গিয়ে প্রেসিডেন্ট পদ নেন, তাহলে ডক্টর ইউনূস যেটা করবেন আর কি, সেটা হচ্ছে যে ওই নিজের লেজ নিজেই কামড়ে খাবেন, এরকম একটা ব্যাপার আর কি। হুম। তাই না? কারণ কিন্তু উনি এরকম তো উনি আসলে তো ঠিক জায়গা মতো আছেন, মানে যেই জায়গায় ছিলেন সেই জায়গায় রয়ে গেছেন, নড়চড় হয় নাই, এরকম তো বিষয়টা না। তারা তো অনেক কিছুই বলেছেন, সেখান থেকে সরে এসছেন। ধরেন না, না, এই যে ওনারা জুলাই গণভোট সনদের বিষয়ে করেছেন। বলেছিলেন না, যতটুকু ওনারা একমত হবেন ততটুকুই শুধু আসবে, এর বাইরে হবে মানে না, হয়েছে না না, এরকম? না, না, এটা বিএনপির কথা। কিন্তু ডক্টর ইউনূসের কথা কি? ডক্টর ইউনূস, আলী রিয়াজ, এনসিপি, জামাত ইসলাম এরা কি চান? এরা কি চেয়েছিলেন? জুলাই সনদ বাস্তবায়িত হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়ে যাবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কর্তৃক বা যেভাবে নির্বাচিত হন দলীয় ব্যক্তি সেরকম হবেন না, অনেকের মধ্যে থেকে একজন সেই রকম লোককে প্রেসিডেন্ট বানাতে হবে। তো সেই সব জায়গাতে যদি ডক্টর ইউনূস নিজে এসে এখন প্রেসিডেন্ট হন, তাহলে বুঝতে হবে ওনার সম্পর্কে আমাদের যা ধারণা ছিল সেটাই ঠিক। উনি একজন পদলোভী ব্যক্তি, সেটা মনে হবে। উনি আসলে যা বলেন সেটা মুখে বিশ্বাস করেন না, এবং ওনাকে শেষ পর্যন্ত যেটা দেওয়া হয় উনি সেটাই গিলেন, যদি সেখানে তার স্বার্থ থাকে। তাহলে উনি প্রেসিডেন্ট হওয়া মানে ওনার নিজের অবমাননা নিজে করা। হুম। অতএব উনি যদি করেন ভালো কথা, আর বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট করে, তাহলে ধরে নিতে হবে যে বিএনপি আহ মূলত ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। তাই না? অন্তর্বর্তী সরকারি যেভাবে ছিল সেভাবেই তারা চালাচ্ছেন। খলিলুর রহমানকে ধার নিয়েছেন, আসিফ চৌধুরীকে ধার নিয়েছেন, বিভিন্ন জায়গাতে কতগুলো লোককে বসানো হয়েছিল, যেমন ফারুক ওয়াসিফ আছে, যেমন লতিফুল ইসলাম শিবলি আছে। এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে ইউনূস সাহেব এবং তদীয় উপদেষ্টা গং বা উপদেষ্টু গং, তারা যাদেরকে বসিয়ে গিয়েছিলেন, তারা জায়গা মতো বহাল তবিয়তে আছে। তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন চলছে। তাহলে বিএনপিও যদি তাকে নির্বাচিত করে, দুই পক্ষই আসলে সমালোচিত হবে এবং মানুষ বুঝতে পারবে অনেক কিছু, বা মানুষ একটা ধারণা করবে যে ধারণাটা বিএনপির জন্য পজিটিভ হবে না। সেজন্য আমি মনে করি যে ডক্টর ইউনূস নন, বরং অন্য কেউ প্রেসিডেন্ট হলে বরং মানুষ বিএনপির শাসনের উপরে বেশি আস্থা পাবে। কেন? কারণ যদি ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হন অথবা বিএনপি থেকে যে কোনো আস্থাভাজন ব্যক্তি প্রেসিডেন্ট হন, তাহলে বিএনপি তার জায়গাতে অটল থাকবে। যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ইচ্ছা মতো খর্ব করার যে জায়গাটা, সেটাতে কিন্তু বিএনপি রাজি ছিল না। দ্বিতীয়ত, বিএনপি মনে করে যে ক্ষমতাকে সুসংহত করতে গেলে কি পোস্টে নিয়োগের ব্যাপারে সরকারের একটা ভূমিকা থাকতে হবে। এটা কিন্তু বিএনপি পরিষ্কার করে বলেছিল। এই কারণে কিন্তু তারা কমিশনগুলির বিষয়ে তারা আপত্তি ইউনূস করেছে। সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়ন করে নাই হুম। এখনো পর্যন্ত। তাহলে সেই একই নিয়মে তারা থাকলো, অর্থাৎ বিএনপির নীতিতে স্থির আছে, এটা বরং প্রমাণিত হবে যদি বিএনপি তার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট করে, ডক্টর ইউনূস বাদে, বা ওই ওই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিবর্গ বাদে যে কোনো ব্যক্তিকে যদি তারা প্রেসিডেন্ট করে, তাহলে বুঝতে হবে যে বিএনপি তার ওই জায়গাটিতে, যে একটি শক্তিশালী সরকার যারা কিছু কিছু জায়গাতে সরকারের তদারকি, প্রত্যক্ষ তদারকি রাখতে চায়, সেই জায়গাতে তারা থেকে যাবে। এই কারণে আমার মনে হয় যে ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, যদিও তার নামটা আলোচনায় সেভাবে আসছে না কিন্তু একসময় এসেছিল, অথবা মঈন খান অথবা অন্য কেউ, বিএনপি তার নীতি অনুযায়ী যদি কাউকে হুম। সেখানে নির্বাচিত করে, আমার মনে হয় যে সেটা বিএনপির জন্য ভালো হবে। জি। মানে এইটা কি তারেক রহমান আসলে, আপনি যে বলছেন যে তার সিদ্ধান্তে স্থির, মানে বিএনপি তার সিদ্ধান্তে স্থির থাকতে পারবে। বিএনপি বা তারেক রহমান কি বিষয়টি, যেই প্রশ্নটি করছিলাম যে আপনার কি মনে হয় যে আসলে এককভাবেই সিদ্ধান্ত নিতে পারবেন? যেমন ডক্টর খলিলুর রহমানের নিয়োগের কোনো ব্যাখ্যা আপনিও পান নাই, আমরা কেউ পাই নাই যে কেন আসলে তাকে নিয়োগ দেয়া হলো। আ এখনো বলছিলেন না, আপনি। ওনাকে নিয়োগ দেওয়া হয় নাই, ওনাকেও অব্যাহত রাখা হয়েছে পদ পরিবর্তন করে। উনি সরকারি ছিলেন, সরকারি আছেন, ওনাকে তো নতুন করে নিয়োগ দেয় নাই। হুম, উনি নিয়োজিত ছিলেন, ওনাকে দপ্তর পরিবর্তন করা হয়েছিল। হুম, হুম। উনি তো পতাকা খোলেন নাই, উনি এক পতাকা নিয়ে গিয়েছেন, এক সরকারের পতাকা নিয়ে, আবার আরেক সরকারের পতাকা নিয়ে ফেরত এসেছেন। উনি তো পতাকা খোলেন নাই, অতএব ওনার নিয়োগটা ধারাবাহিক নিয়োগ। ফলে উনি নিয়োগকৃত হচ্ছেন ইউনূসের মাধ্যমে, আর ওনাকে পদে বহাল রেখেছে বিএনপি সরকার। তো ফলে ওই যে এখন মানে তো উনি এখন তো বহাল উনি রাখারও কোনো জাতিসংঘের ব্যাখ্যা, পতাকাও লাগাতে পারবেন। জি, বহাল রাখার ব্যাখ্যা তো ঠিক তখন থেকে অনেক খোঁজা হয়েছে যে কেন, ইভেন আর কেউ ব্যাখ্যা বিএনপির দিলে মানুষজনও সুবিধা। প্রশ্ন করেছেন এটি, যে আসলে এই না, ব্যাখ্যাটা কি? দেখেন, ব্যাখ্যা চাইলেই যে আপনি ব্যাখ্যা পাবেন এমন কোনো কথা নাই। ব্যাখ্যা দিলে ভালো। জি। যত ব্যাখ্যা দেয় একটা সরকার, তত সে ট্রান্সপারেন্ট হয়। যেমন শেখ হাসিনা কোনো ব্যাখ্যা দিতেন না, হুম, ওনার মনের ইচ্ছা উনি জাহিদ মালিককে
স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে রেখেছিলেন, একটা উজবুক স্বাস্থ্যমন্ত্রী। তারপরে ওনার মনের ইচ্ছা হলো উনি কাউকে যে কোনো পদে পদ দিয়ে দিতেন। তাকসিম নামে একটা লোক ছিল, শুনেছি আচ্ছা। ওটা তার ছোট বোনের আত্মীয়। সেই তাকসিম বছরের পর বছর ওয়াসার ময়লা পানি আমাদেরকে খাইয়েছে, তার কোনো পদের পরিবর্তন হয়নি, তার বেতন বেড়েছে। সে বছরের মধ্যে বিরাট সময় ছুটি নিতে আমেরিকাতে এসে মানে আমেরিকাতে আসবে, বা তার বিদেশে তার পরিবার আছে, থাকতে হবে, এরকম কিছু একটা অজুহাত দিয়ে। তো ওই স্বৈরতান্ত্রিক যে বিষয়গুলি আহ ব্যাখ্যা দিত না তো। হুম। তো ওরকম ব্যাখ্যা যত না দিবে, তত মানুষের মনেও ফিলিং হবে যে খানিকটা হাসিনা খানিকটা ইউনূস। তো খানিকটা হাসিনা খানিকটা ইউনূস, এটা না হয়ে বরং আমি মনে করি যে ব্যাখ্যা দিলে ভালো হতো। কিন্তু ব্যাখ্যা দেওয়া না দেওয়া তো আসলে কর্তার ইচ্ছা। জি। এখানে তো এখন আমরা বড় এখানে মানে যেহেতু ব্যাখ্যাটা পাওয়া যায় না, তখনই প্রশ্ন হয় যে কোনো চাপ আছে কিনা বা কোনো রকম বিশেষ রকমের কোনো সমীকরণ আছে কিনা? সেরকম কি কিছু হ্যাঁ, ওই যে এখানেও কাজ করতে পারে? এখানেও তাকসিমকে কাজ করতে পারে? মানে মানে হ্যাঁ, রাষ্ট্রপতি নিয়োগের চাপ, ক্ষেত্রে? না না, চাপ আছে কি নাই এটা আমরা বলতে পারবো না, আর চাপ হুম, কাজ করবে কি করবে না এটাও আমরা বলতে পারি না। যেমন ধরেন তাকসিমের কথা যে বললাম, তাকসিমকে ওয়াসার এমডি পদে রেখে দেওয়ার জন্য কার চাপ ছিল? হুম, তাই না? ছিল তো। কিছু কিছু চাপ আছে নিজেই অনুভব করে মানুষ, মনের ইচ্ছা। তাই না? কিছু কিছু চাপ আছে বাইরে থেকে আসে, কিছু কিছু চাপ আছে দলের ইচ্ছা। তো কোন চাপে কি হবে এটা তো আমরা জানি না। তবে চাপ কেউ অবজ্ঞা করতে পারছেন কিনা এটা প্রমাণিত হয় ধারাবাহিক সিদ্ধান্তে, যে কোন সিদ্ধান্তগুলি চাপের কারণে। যেমন ধরেন আমাকে একটা কথা বলেন, এই যে বিডার চেয়ারম্যান, তার এত ক্ষমতা, আমাদেরই ছোট ভাই, কিন্তু বিডার চেয়ারম্যান যে অব্যাহত আছেন, আপনি যদি নর্মালি চিন্তা করেন, আজকাল তো মানুষ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে, এটার উপর একটা বই আছে যে এই যুগে মানুষ অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি অ্যানালিসিস করে না, মানুষ অ্যানালিসিস করে কোন মুরগি কয়টা ডিম পারে। আপনি মুরগির স্বাস্থ্য কেমন, মুরগি দেখতে কেমন, মুরগির ব্যবহার কেমন, ওটা চিন্তা করে না, ডিম পাড়া দিয়ে চিন্তা করে। তো আমাদের বিনিয়োগ বোর্ড কি ডিম পেরেছে গত 18 মাসে এবং এখনো পর্যন্ত? কোথায় ডিমগুলি? তো এই ডিমহীন বিনিয়োগ বোর্ডে কি ভদ্রলোক বসে আছেন না? আমাদের নজরুল ইনস্টিটিউটে কি ডিম পেরেছে শিবলি? বসে আছে না? ফারুক আসিফ কি ডিম পেরেছে? বসে আছে না? আমি নাম ধরে ধরে বলছি। বাংলা একাডেমির মহাপরিচালক কি ডিম পেরেছে? বসে আছে না? তো ডিম পাড়া মুরগি আহ, যদি আপনি না রেখে ডিম ছাড়া মুরগি রাখেন, তাহলে মানুষ বিশ্বাস করবে যে কোথাও চাপ আছে। তাই না? জি। আ তো আর যদি আপনি ডিমওয়ালা মুরগি খুঁজে বের করেন, তারপরে ডিমওয়ালা মুরগির কাছে ডিম নিতে থাকেন, তাহলে মানুষ বুঝবে যে চাপ নাই, যে ভালো ডিম পারে তাকে নাই। এখন ডিম হচ্ছে মেধা, হুম, বুঝছেন? আর মেধাবী রাখবেন নাকি মানে একটা কাঠ আছে, কাঠটা আমি ছোটবেলায় শুনতাম, এই কাঠের নাম কি আমি জানি না, মানে আসল নাম কি। আমাদের এখানে কাঠ মিস্ত্রি আসতো, আমি কাঠের কাজ শেখার খুব চেষ্টা করতাম, কিছু কিছু শিখেছি। আমার এই কৌতূহলী মন জীবনে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। একটা কাঠের নাম শুনতাম আর কি, চাপালিশ কাঠ। হুম। তো এই চাপালিশ কাঠ কি জিনিস আমি জানি না, কিন্তু ধরেন কে চাপালিশ আর কে আহ, মানে সত্যি সত্যি বালিশ, এটা তো বুঝতে হবে। জি। সেটাই বুঝি না বলে নানান রকম প্রশ্ন করতে থাকি। ধরেন হ্যাঁ, আমরা আমরা এবার সবসময় আমাদের সরকারগুলি আমাদেরকে ব্যাখ্যা দেয় না। হুম। বলে অনেক, মুখে অনেক কথা বলে, কিন্তু জীবনে জনগণের সামনে দাঁড়িয়ে কোনো কাজের ব্যাখ্যা দেয় না। জি। সেগুলোরই তো নানান পরিবর্তন আশা করেছিলাম। আচ্ছা, এটা নিয়েও পরে কথা বলব। কিন্তু ওই রাষ্ট্রপতি ইস্যুতে আরেকটু কথা বলি যে, এখন বিশ্লেষণ আসছে যে তড়িঘড়ি করা হয়েছে। মানে আমরা দেখেছি আগেই, মানে রাষ্ট্রপতি পদত্যাগ করার আগেই বিষয়টি ঘোষণা দিয়ে দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিকেরা এটি বলেছেন। এবং আমার সাথে একজনের কথা হচ্ছিল। তিনি বলছেন যে একটি সংস্থার লোকজন তাকে, মানে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছেন যে ২৫শে জুলাইয়ের মধ্যে আপনাকে পদ ছাড়তে হবে। বলেছে, "স্যার, আপনাকে চলে যেতে হবে।" এইরকম একটা বিষয় ছিল এবং তারপরেই সেই পদত্যাগের একটা বিষয়। যেটা বলছে রাষ্ট্রপতিও বলছেন, বিএনপি সরকারও বলছে, কিন্তু কেউ আসলে ঠিক বিশ্বাস করছে না যে ঠিক অসুস্থতাটাই আসলে তার পদত্যাগের কারণ। আপনার কি মনে হয় এই তড়িঘড়ি কেন এই করা হলো? বয়সে অজুহাত কেন দেয়া হলো? কি মনে হয়? এই বয়সে অসুস্থতা থাকাটাই স্বাভাবিক। যে বয়সে আমরা রাষ্ট্রপতিদেরকে নির্বাচিত করি, হুম, যে বয়সে আমরা বড় বড় পদগুলিতে লোকজনকে পাঠাই, আমরা খানিকটা অসুস্থ লোকজনকেই পাঠাই। এই বয়সে সব সুস্থ কি করে থাকবে? কারো কোলেস্টেরল হাই থাকবে, কেউ চোখে কম দেখবে, কারো গ্লোকোমা থাকবে, কারো হার্ট প্রবলেম থাকবে, কারো কিডনি, কারো লিভার, কারো মাথা, কারো আর্টারি, কারো নিশ্চয়ই। এরকম। এবং বয়সের সঙ্গে বহু রোগ আছে, যেগুলো আসবেই, কারণ আপনার শরীর পুরনো হবে, আমাদের শরীর পুরনো হয়। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে নাম বলা হচ্ছে, উনিও তো অসুস্থ এবং উনি বেশ ভালোভাবেই অসুস্থ। হুম, উনি বহুবার সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নেন। ওনার একটি ধমনী জনিত অসুস্থতার কথা আমি নিজেই জানি, ওনার হুম, সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে একাধিকবার। আমি ওখানে শুনেছি তার অসুখের বিষয়ে, বা তার সঙ্গে একটা পারিবারিক একটা জানাশোনা আছে আমার।
তো যে কারণেই হোক, তো এখন আপনি তাকে যখন দিবেন, ফলে অসুস্থতা কোনো হুম, রিজন না। এবং একমাত্র সম্প্রতি কিন্তু মানসিক একটা অসুস্থতা। সাক্ষাৎকারে আমি মির্জা আপনাকে ফখরুল একটা ইসলাম কথা বলি, আলমগীর আপনি বলেছিল যদি না? মেন্টালি আমি একটু অসুস্থ এই হন, লাইনটা যোগ করি, মানে একটা ইনফরমেশন হিসেবে যে মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু সম্প্রতি একটা আ মানে তার বক্তব্যে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে অসুস্থতা মানে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, ফলে তিনি আসলে রাজনীতি থেকে অবসর নেবার কথাও বলছিলেন। যে পরবর্তী কাউন্সিলে প্রেসিডেন্ট তো এটাও একটু যোগ রাজনৈতিক পদ করলাম। না। হুম, প্রেসিডেন্ট তো রাজনৈতিক পদ না। হুম। প্রেসিডেন্ট তো অরাজনৈতিক পদ। ফলে উনি রাজনীতি থেকে অবসর নিয়ে প্রেসিডেন্ট হইতে হবে। কারণটা তো ওই আমাদের অসুস্থতা। প্রেসিডেন্টের কিন্তু, না, প্রেসিডেন্ট কিন্তু দল থেকে পদত্যাগ করতে পারে। দলের কোনো সদস্য উনি থাকতে পারবেন না। ততএব উনি তো রাজনীতি থেকে অবসর নিলেনই। হুম, হুম। ওনার অবসর জীবন উনি তো যদি যেই বঙ্গভবনে অসুস্থতার কারণে কাটান, রাজনীতি থেকে মানে বিরতি নিলেন, অবসর নিলেন, সেই অসুস্থতা থাকা সত্ত্বেও মানে এটাই তো প্রশ্ন। আমাদের সংবিধানে শারীরিক অসুস্থতা জনিত কারণে আপনি যদি কেবলমাত্র কার্যনির্বাহ করতে অসমর্থ হন, অর্থাৎ আদেশ নির্দেশ দিতে, সই করতে, সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, তাইলেই কেবলমাত্র আপনি কোনো পদে থাকতে পারবেন না। আর যদি আপনার মানসিক রোগ হয়ে থাকে, আপনি কিন্তু হুইল চেয়ারে বসেও রাষ্ট্রপতি হতে পারবেন, যদি আপনার মাথা ঠিক থাকে এবং যদি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে এবং আপনি যদি সই করতে পারেন, তাহলে কিন্তু আপনি পারবেন। এমনকি মৌখিক নির্দেশ দিয়েও পারবেন। মনে করেন আপনি চোখে দেখেন না, কিচ্ছু আসে যায় না। আমাদের এখানে এমন কোনো কথা নাই যে কোনো প্রতিবন্ধী আমাদের রাষ্ট্রপতি হতে পারবে না। ফলে আমাদের এখানে যদি রাষ্ট্রপতি হইতে হয় বাংলাদেশে, তাহলে আপনাকে মেন্টালি সিক হলে চলবে না। আপনাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না যদি আপনার থাকে, তাহলে আপনি রাষ্ট্রপতির কাজ নির্বাহ করতে পারবেন। অতএব আমি মনে করি যে এই রাষ্ট্রপতি যে চলে যাচ্ছেন, তারও এমন কোনো অসুখ হয় নাই যে অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করবেন। আর নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন, তারও এমন কোনো কারণ নাই যে অসুস্থতার কারণে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না। হুম, হ্যাঁ, দুইটাই সম্ভব। এবং আমাদের এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন, আমাদের হামিদ সাহেব কতবার বিদেশ গিয়েছিলেন হুম। চিকিৎসার জন্য। আমাদের এর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, উনি কতবার বিদেশ গিয়েছেন চিকিৎসা আর করার জিল্লুর জন্য। রহমান সাহেব তো কোন রকমে হাঁটাচলা করতেন। তিনি তো খুবই হ্যাঁ, হ্যাঁ, উনি উনি অদ্ভুত। কতবার গিয়েছেন করার জন্য। আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী, এমনকি ফারুকী পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে না। হুম, ওর পেটে কি হয়েছিল না মাথায় কি হয়েছিল আমরা তো জানি না। ওকে ব্যাখ্যা দিচ্ছে এগুলো, এই অসুস্থতাগুলি কি, রাষ্ট্রের পয়সা খরচ করে যে তারা গিয়ে চিকিৎসা নিয়েছিলেন, এগুলো ব্যাখ্যা দিয়েছেন। তো ফারুকেরও ধরেন কোথাও হয়তো একটা অসুস্থতা আছে কোনো জায়গাতে, হয়তো কোনো কিছু কাজ করে না। তো সেই কারণে যদি ফারুকি একটা চিকিৎসা নিয়ে থাকে, তাই না, তাহলে কি সে অসমর্থ হয়ে গেছিল উপদেষ্টা হওয়ার জন্য? তাহলে প্রেসিডেন্টেরও এরকম কোনো সমস্যা নাই যে অসুস্থতা জনিত কারণে প্রেসিডেন্ট থাকতে পারবে না। যখন এইসব কারণ দেখিয়ে কেউ পদত্যাগ করে, আমার কাছে এগুলো হাস্যকর মনে হয়। পদত্যাগ করা উচিত সরাসরি, যে আমি এই পদে থাকতে চাই না, অতএব আমি পদত্যাগ করলাম। এটা তো অসুস্থতা বলতে হবে কেন? না মাথা ঘোরা এটা বলতে হবে কেন? আপনি বলবেন যে আমি এই পদে থাকতে ইচ্ছুক না, হুম। ব্যাস। অনিচ্ছুক ব্যক্তিকে তো আপনি পদে রাখতে পারবেন না। এটা কি আসলে এসব তার অজুহাত সিদ্ধান্তে? দেবে, এটা কি এই অজুহাতগুলি না হচ্ছে ওইরকম, বুঝছেন, ওই যে পথিমধ্যে উৎপাতা সন্ত্রাসীরা লুকিয়ে থাকে এবং তারা তাদের আক্রমণে কেউ হতাহত হয় না, কিন্তু যাকে নিয়ে আপনি গিয়েছিলেন হুম, অস্ত্র উদ্ধারে, সে ক্রস নিহত ফায়ার। হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, সবসময় পথিমধ্যে উৎপাতা হুম, সন্ত্রাসীরা নিজের লোকটাকেই হত্যা করে। হুম, 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 তো ওইরকম আর কি, এইসব ব্যাখ্যাগুলো ওইরকম। হুম। এইসব ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নাই। মানে আপনার কি সোজা মনে হয় ব্যাখ্যা, সোজা এটার কি কোনো ব্যাখ্যা যে ব্যাখ্যা আপনি আমি পান? অমুক, হ্যাঁ, হ্যাঁ। সোজা ব্যাখ্যা হচ্ছে আমি অমুক, আমি ব্যক্তিগত কারণে আর এই পদে থাকতে ইচ্ছুক না। হুম। শেষ। এটা বললেই হয়। এসব আইনায় বিনায় গল্প ফাঁদার দরকার কি? এই গল্পটা আসলে কে ফাঁদছে? এটা কি রাষ্ট্রপতি ফাঁদছেন এই জানি না, গল্পটা? জানি না। তবে যে ফাঁদে, শোনেন, হ্যাঁ। যে ফাঁদে, মনে করেন এটা হচ্ছে হরলাল রায়ের ব্যাকরণ বইয়ের মতো। কত সালে যেন এটা লিখেছিল, হুম, বুঝছেন? হুম, এটা সবাই মুখস্থ করে আর ওইটাই লেখে। এটা কমন পড়ে, বুঝছেন? এটা ওই ইয়ের মতো, ওই যে নৌকা ভ্রমণ। আমি দেখতাম যে পুরা বোর্ডে যে রাজশাহী থাকে সেও পদ্মা নদীতে ভ্রমণ করে, যে চট্টগ্রামে থাকে সেও পদ্মা নদীতে হুম, ভ্রমণ করে। কারণ হরলাল সাহেব ওইটাই লিখেছেন, পদ্মার প্রমত্ত জলে হুম। নৌকা শন শন করে এগিয়ে চলেছে। তো ওই ওই লাইন লিখতে হবে। তো ওইরকম আর কি, হরলাল রায় ব্যাকরণ বই লিখে দিয়েছে, ওইটাই সবাই কপি করে। জি। আমি এই জিনিসটাই আসলে বুঝতে চাইছিলাম যে, এই যে আপনি বললেন যে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করতে পারেন বা বিএনপিও 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে। তারাও বলতে পারেন যে আমরা এখন আ নতুন আর রাষ্ট্রপতি সত্য কথা মানে লিখলেই কি, এই আমাকে এই পদে অজুহাতের দরকার থাকতে, কি ছিল? আমাকে এই পদে রাখতে সরকারি দল অনিচ্ছুক, ধরেন এটাও যদি কেউ লেখে, অসুবিধা কি? হুম, সত্য কথা বলছে, তো অন্যায় কিছু নাই। সরকারি দল অনিচ্ছা প্রকাশ করতে পারে না, তাকে এই পদে কন্টিনিউ করুক। তো সরকার প্রধানমন্ত্রীর অনুরোধে আমি পদত্যাগ করছি, শেষ। প্রধানমন্ত্রী কিন্তু এই পরামর্শ দিতে পারে হুম, রাষ্ট্রপতিকে পদত্যাগ করেন, হুম, হুম। বললে অসুবিধা কি? ওটাই বুঝতে পারছিলাম। মানে মানে এটাই বুঝতে চাচ্ছি যে এটার কোনো বিশ্লেষণ আছে কিনা যে আসলে ব্যাখ্যাটা কি? কেন এই অজুহাত দাঁড় করানোর এগুলাকে দরকার বলে হলো? কনসিলার। আপনি তো নারী, আপনি বুঝবেন কনসিলার আর কি। হ্যাঁ, হ্যাঁ। ছোট্ট একটা দাগ আছে, সেটা কেউ দেখে না ধরেন, তারপরেও সেখানে কনসিলার লাগায়। হুম। তো আ মানে এবং তড়িঘড়ি করা হলো কিনা? বিভিন্ন জায়গায় বিশ্লেষণে আসছে একটা তড়িঘড়ির না, ব্যাপার। তড়িঘড়ি করা হয় নাই। ওনার পদত্যাগটা এনসিপি চেয়েছিল সেই শুরুতে।
হ্যাঁ। জামাত আর এনসিপি তো ওনার পদত্যাগই চেয়েছে, শপথ গ্রহণ করার পরেই তারা তাকে বাদ দিয়ে না, এটা তো সেই নিজেদের প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই যাচ্ছে। হ্যাঁ, তো এটা তড়িঘড়ি হইলো কোথাও, বরং অনেক সময় লাগলো। কিন্তু কথা তো সেখানেই যে সেখানে একমাত্র বিএনপি মানে জামাত ছিল, এনসিপি ছিল, ডক্টর ইউনূসের সরকারও আগ্রহী ছিল না এই রাষ্ট্রপতিকে রাখবার ক্ষেত্রে। একমাত্র বিএনপিই ছিল তার মানে পক্ষে, যেটি রাষ্ট্রপতিও পরবর্তীতে বলেছেন, মানে শাহাবুদ্দিন চুপ্পুও পরবর্তীতে বলেছেন। কিন্তু সেখানে আসলে এসে ৫ মাস পরে কি কারণ মনে হলো যে আসলে তাকে পদত্যাগ করাতে হলো? সেটা আমরা জানি না। তবে এটা তো স্বাভাবিক যে আপনি যখন সরকার পরিচালনা করবেন, আপনি রাষ্ট্রপতির পদে একজন আস্থাভাজন ব্যক্তিকে চাইবেন, যাকে নিয়ে আপনার কোনো টেনশন হবে না। হুম, তাই না? টেনশন ফ্রি থাকার জন্যই তো শেখ হাসিনা শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। উনি তো ২ টা শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানালেন। শাহাবুদ্দিন নামটার প্রতি মনে হয় উনার অনেক একটা হুম। এক ধরনের ভালোবাসা আছে। তাই না? উনি ১ম যেবার ৯৬ বিএনপিরও কি সালে আসলেন। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পেছনে একটা ভালোবাসা আছে? মানে বদরুদ্দোজা চৌধুরী তারপরে মানে না, না, বিএনপি রাষ্ট্রপতি পদটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করে বলে আমার ধারণা। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো প্রেসিডেন্সিয়াল ফর্মেই ছিলেন। হুম, বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মে গভর্নমেন্টও চাইতো একসময়। হুম, ৩ জোটের রূপরেখার কারণে গণভোটের মাধ্যমে পরে এই সংবিধানে পরিবর্তন এনে আমাদের এখানে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকার স্থাপন করা হয়েছিল। কিন্তু বিএনপি তো প্রেসিডেন্সিয়াল ফর্মেই তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিয়াল ফর্মকে একসময় সমর্থন করত বলে। প্রেসিডেন্ট পদটা তাদের কাছে একটু আলাদা পদ। হুম। তো অতএব তারা সেখানে একজন আস্থাভাজন জি, ব্যক্তিকে রাখতে চায়, জি। এই যে যে কিনা তাদের আস্থাভাজন তাদের মতামতের বাইরে যাবে না। আর একই কাজ কি শেখ হাসিনাও করেন নাই? জিল্লুর এই রহমান তার ওই এক মতামতের শাহাবুদ্দিনের বাইরে কি পরে, শাহাবুদ্দিন চুপ্পু ওই এক যাচ্ছিলেন? শাহাবুদ্দিনের পরে আর কোন ব্যক্তিকে কি তিনি নিয়োগ দিয়েছিলেন এই আ শেখ হাসিনার সরকার, যে কিনা আওয়ামী লীগের ইয়ে না, মানে আজ্ঞাভাজন না? হুম। মানে কেউ কি দেয়? কেউ কি দিয়েছে এটি আজ্ঞাভাজন ছাড়া? ওই যে একবার শেখ হাসিনা দিয়েছিলেন শাহাবুদ্দিনকে, হ্যাঁ। এরপর আর কেউ দেয় নাই। মানে তাহলে তো মানে এটি আসলে দলীয় পদই মানে দলীয়ভাবেই বিবেচনায় আসে মানে কিন্তু আ এইটাই তো ইউনূস, আলী রিয়াজ হ্যাঁ। এরা বললেন যে না, 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 এ হতে পারে না। তাই না? ওই যে যাত্রা দলের মধ্যে বিবেক ঢুকে বলে না? হুম, হুম। যে না, 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 এ হতে পারে না। রাষ্ট্র কি তবে এইভাবেই চলবে? রাজ্য কি তবে এভাবেই যাবে? এভাবে প্রশ্ন করতো না? হুম, তো ওনারা আমেরিকা থেকে উড়ে গিয়ে আলী রিয়াজ, শুনলাম ইন্ডিয়ানাতেই থাকে। তো আলী রিয়াজ এগুলা করেছিল না? তো আলী রিয়াজরা এখন কোথায়? তারা এখন এইজন্যই তো আমি বললাম যে ইউনূসের উচিত হবে না যে উনি যে আজ্ঞাভাজন হুম, হিসেবে বা আস্থাভাজন হিসেবে যদি ওখানে যান, তাহলে তো প্রমাণিত হবে উনি বিএনপির দলদাস। তা প্রমাণিত হবে না। হুম। এই যে মানে আস্থাভাজন সম্প্রতি গণমাধ্যমে দেখছিলাম যে আম সরকার তাদের আস্থাভাজন নয় বা তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় এমন কাউকে প্রশাসনে বা কোথাও রাখছে না। তার সাথে এই রাষ্ট্রপতির কথাটাও আলোচনায় আসছে এটা যে কেউ রাখে না, জানেন? হ্যাঁ। এটা কেউ রাখে না। কারণ আমাদের দেশের তাহলে কি সরকার ঝুঁকিতে আছে জনগণের। সেনাপ্রধানও? না, উনার চাকরি শেষ হবে। যখন একদিন শেষ হবে উনি হয়তো রিটায়ার করবেন, নাইলে এক্সটেনশন পাবেন। হুম। মানে কিন্তু তিনি আসলে মানে আস্থাভাজন নিয়ম তো তাই। শেখ হাসিনার আমলে নিয়োগকৃত। তিনি তার আত্মীয়, তার না, সম্পর্ক এখন আছে আপনি যদি এই কথা চিন্তা করেন, মানে বাংলাদেশের সরকারি চাকরির মেয়াদ কতদিনের? বাংলাদেশের সরকারি চাকরির মেয়াদ হচ্ছে ২৫ বছরের। তার মধ্যে ১৭ আর ২ ১৯ বছর ছিল একটা অন্তর্বর্তী সরকার আর শেখ হাসিনার সরকার। তাহলে ১৯ বছরে এই ৮০% লোকের নিয়োগ তো হয়েছে এই আমলে, বা ৬০% লোকের নিয়োগ হয়েছে এই সময়গুলিতে। কতজনকে আপনি বাদ দিবেন? এটা আমার মনে হয় না। উপরের দিকের পদগুলিতে আসলে হুম, মানে নিজের লোক সেনাপ্রধানের পদ তো বসানোর একটা একদম খুব আগ্রহ উপরের থাকে। দিকেই বটে। না, কিন্তু ইয়ে তো সেনাবাহিনীতে এভাবে চলে না। সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে। সেখানে সেনাবাহিনীতে অন্যান্য জেনারেলরা আছেন। তাদের সঙ্গে সেনাপতি মিটিং করেন। তাই না? আমরা দেখলাম না ৫ই আগস্টের সময় আমাদের যিনি সেনাপতি তিনি একটা মিটিং করেছিলেন না তার হুম, যারা আস যারা তার অধীনস্থ তাদের সঙ্গে। আমাদের তো মনে আছে। তাহলে দরবার। ওইভাবে তো সেনাবাহিনী চলে। সেনাবাহিনী তো স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান না। জি, মানে সেনাবাহিনী হচ্ছে একটি কিছুই তো আসলে স্বৈরতান্ত্রিক হবার কথা না। গণতান্ত্রিকভাবে ক্ষমতায়িত একটি স্পেশাল বাহিনী বা একটা স্পেশাল কর্মচারীদের দল যারা একটা কাজ হুম, করে। সেনাবাহিনী অনেকটা মেডিকেল সার্ভিস অথবা এই যে শিক্ষা ক্যাডার, একটা প্রফেশনাল সার্ভিস সেনাবাহিনী। তো যেমন ডাক্তাররা ডাক্তারিই করবে। আপনি চাকরিতে যাই রাখেন তাকে ডাক্তারি করতে হবে। এবং সেনাবাহিনীতে যারা চাকরি নেন তারা সেনাবাহিনীর কাজই করতে হবে। অন্য কাজ করতে পারবে না। সেরকম শিক্ষক যারা ঢুকে তারা শিক্ষকতাই করবে। অন্য কিছু করতে পারবে না। কিন্তু ধরেন আমলা যারা অ্যাডমিন ক্যাডারে ঢুকে তারা যেকোনো কিছু করতে পারে। লিফট লাগাইতে পারে, পুকুর কাটতে পারে, খিচুড়ি রান্না করতে পারে, এমপিএইচ করতে পারে, পিএইচডি করতে পারে। প্রেষণে নিয়োগ পেয়ে জাতিসংঘে চলে যেতে পারে। মানে যা খুশি তাই করতে পারে। এরা হইলো গিয়া তরকারিতে হলুদ কিংবা আলুর মতো। কিন্তু সেনাবাহিনী তো তরকারির হলুদ আর আলু না। কিন্তু সেনাবাহিনী ও প্রশাসনের আমলার কাজ করে কখনো মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হ্যাঁ, সেটা নিয়োগও দেয়। সেটা
সেটা সরকারের আইন শৃঙ্খলা নির্দেশে করে। বাহিনীর কাজ সেটা করে। সরকারের নির্দেশে করে। ওইটা ডাক্তারকেও নির্দেশ দিলে কি আর রাষ্ট্রপতি হয়? হয় না। হুম, সেটা বিশেষ বিষয়। কিন্তু মানে সেনাবাহিনী একটা বাহিনী, তাহলে কি প্রশিক্ষিত আপনার বাহিনী। কাছে মনে হয় না মানে যেই বিশ্লেষণে বলছিলেন যে আস্থাভাজনদেরকে রাখতে চায় না বা ওই মানে যুগান্তরেই আমি দেখছিলাম এই বিশ্লেষণ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত কাউকে রাখতে চায় না ওই সময় এবং তার সাথে সাথে দেখলাম যে কতগুলো খবরের সাথে সাথে পড়ছিলাম যে ৩২ জনকে যুগ্ম সচিব পর্যায়ে তাদেরকে সব মানে তাদেরকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা আসলে ওই সময় রিটার্নিং কর্মকর্তার কাজ করেছিলেন ১৮ নির্বাচনে। চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশেও ওরকম পুলিশের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রশাসনের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া তো মানে এই যে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওই একটা জায়গা আস্থাভাজন খুঁজবার জন্য, সেই একই আ মানে হিসেবে সেনাপ্রধানও কি কোন রকম টার্গেট আছে কিনা? না, সেনাপ্রধানকে অ মানে আমার মনে হয় না যে এইভাবে বিবেচনা করা যাবে। কেননা তিনি আ আগস্ট মাসের যে গণঅভ্যুত্থান, সেই সময় অত্যন্ত ভাইটাল রোল প্লে করেছেন। ফলে তাকে এই বিবেচনা করাটা আসলে খুব সহজ না। হুম, মানে আম রাষ্ট্রপতিও তো মানে খুব আপনি যেভাবে বলছেন, হ্যাঁ, তাকে তাকে দলগত বিবেচনায় নিয়োগ দেওয়া হয়ে থাকলেও তার কার্যক্রমের মধ্যে দলগত বিবেচনা ছিল না হুম। যেহেতু, তাই না? অতএব তাকে দলীয়ভাবে বিবেচনা করার রাষ্ট্রপতির কি সুযোগ ছিল? নাই। মানে রাষ্ট্রপতিকে তো যা বলা হচ্ছিল তাই অবশ্যই করছিলেন। ছিল। না, অবশ্যই ছিল। রাষ্ট্রপতির ছিল। রাষ্ট্রপতি আ বক্তৃতা দেন নাই একসময়। উনি না ওটা এটাও তো তো আগে। বলেছেন যে ওটা তো আগের কথা। হ্যাঁ, তো উনার কাজে কর্মের মধ্যে তো ওই দলীয় আস্থাভাজনতা ছিল। এবং শুধু তাই না, উনি কাজে আবার সেই আস্থা প্রমাণ করার চেষ্টাও করেছেন। রাষ্ট্রপতিকে আপনি সহজে হুম। নির্দলীয় কল্পনা করতে পারেন না। তাকে কি এখন যেটা বিচারের দাবি সত্যি। করছে এনসিপি মানে তারা খুবই শক্তভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার ওই সময়ের যে কথাবার্তা সেখানে এটাও বলেছিলেন যে উনি শেখ হাসিনাকে একসময় সালাম করতেন। হুম, যেদিন শেখ হাসিনা সালাম নিলেন না, উনি টের পেলেন যে উনি রাষ্ট্রপতি হতে চলেছেন। হুম। বা কিছু একটা বড় পদ পাবেন। তো রাষ্ট্রপতি সেগুলো বলেছেন না। উনি ভেবেছেন তারপর সিরাজগঞ্জে গিয়ে ঝড় বৃষ্টি আসছে, তখন উনি বলেছিলেন না যে কিসের ঝড়? তুফান উনি তুলবেন বা ঝড় উনি তুলবেন। তো এরকম কথাবার্তা বলেছিলেন না। রাষ্ট্রপতি মূলত একজন আমলা ছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। উনি বিচারক ছিলেন। সরকারের আজ্ঞাবহ ছিলেন। ফলে যখন যে সরকার তাকে যে আজ্ঞা করেছে উনি সেটাই পালন করেছেন। উনি শুরুতে পালন করেছেন শেখ হাসিনা সরকারের আজ্ঞা, তারপরে অন্তর্বর্তী সরকারের আজ্ঞা, তারপরে এখনকার তো সরকারের আজ্ঞা। এমন আজ্ঞাবাহী উনি একজন আজ্ঞার বাইরে ব্যক্তিকে কিছু করেন এমন না। আজ্ঞাবাহী একজন ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ কেন মনে হলো? কারণ উনি ঝুঁকিপূর্ণ না। শেখ হাসিনা যারা আজ্ঞা দিল, শেখ হাসিনার জন্য কি উনি খুব উপকারী বা ভালো হয়েছিলেন? উনি কার জন্য উপকারী হয়েছেন? উনি আমলা, উনি সংবিধানের জন্য উপকারী হয়েছেন। উনার যেটা দায়িত্ব উনি সঠিকভাবে পালন করেছেন। হুম, উনি সংবিধানকে ঠিক রাখার চেষ্টা করেছেন। সংবিধান অনুযায়ী উনার উপর যা দায়িত্ব আছে, উনি সেটার বাইরে যাওয়ার চেষ্টা করেন না। উনাকে রাষ্ট্রপতি পদে রাখা হয়েছে। রাষ্ট্রপতিকে যেভাবে সংবিধানে হুম, আছে বলা আছে, উনি সেভাবেই চলেছেন। প্রধানমন্ত্রীর পরামর্শে উনি চলবেন। এরপর উপদেষ্টার পরামর্শে চলেছেন। এখন আবার নতুন প্রধানমন্ত্রীর পরামর্শে চলবেন। এটাই তো হওয়ার। হুম। ফলে মানে আমার ওখানেই প্রশ্ন। তাহলে তাকে ঝুঁকিপূর্ণ কেন মনে হচ্ছিল? মানে তিনি তো খুবই আজ্ঞাবাহী, সুন্দরভাবে সংবিধান মোতাবেকই কাজ করে যাচ্ছিলেন। এমনকি সরকারও অন্যদেরকে তাই কেন করেছিল। ঝুঁকিপূর্ণ মনে হয়েছে? এই যে আপনি ৩২ জনের নাম বললেন, আপনি আমাকে উত্তরটা দেন। এই যে ৩২ জনকে সরিয়ে দিয়েছে, কেন ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? ওই যে তাদের একটা কারণ ব্যাখ্যা তারা একই রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করেছিল ১৮ তে। হ্যাঁ, তো একই সময় ১৮ মানে ১৮ র পরে যে সময়টুকু, সেই সময়টুকুতে যখন এই রাষ্ট্রপতি এসেছেন, উনিও কি একইভাবে কাজ করেন নাই? করেছেন। সেইজন্য সরিয়েছে। এটা তো বিএনপি বলতে পারবে। আমি তো জানি না। মানে বিএনপি বলছে না বলেই ভাবছিলাম যে বিশ্লেষণ আছে কিনা। বিএনপি যে আমার না বলছে কিছু না কেন? এই আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে সরকার ব্যাখ্যা দিবে কি দিবে না এটা সরকারের ব্যাপার। আমাদের কোন সরকারই ব্যাখ্যা দেয় না। আপনি বরং একটা উদাহরণ দেন যে কোন সরকার ব্যাখ্যা দিয়া পাস করেছিল পূর্ণ নম্বর পাইয়া। থাকে না ওই যে কাটা হেরি কান্ত কেন কি কমল কমলতলিতে। তুলিতে। হ্যাঁ, কমল তুলিতে, হ্যাঁ। তো কাটা হেরি ক্ষান্ত কেন ক্ষমতা ফলাইতে। মনে করেন এই ব্যাখ্যাটা দেন যে হুম, ভাব সম্প্রসারণ সহ ব্যাখ্যা করেন যে কোন সরকার জবাবদিহি করেছে? ইউনূস করেছিল? হুম, হুম। আলী রিয়াজ করেছিল? আসিফ নজরুল ব্যাখ্যা দিয়েছিল? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছে? নাহিদ ইসলাম দিয়েছে ব্যাখ্যা? রেজওয়ানা দিয়েছে ব্যাখ্যা? কেউ ব্যাখ্যা দেয় না। শুধু বিএনপির ব্যাখ্যা চান মানে আমি বুঝলাম না। কেউই ব্যাখ্যা দিবে না। এটা মেনে নেন। আর যদি ব্যাখ্যা চান তাহলে এইভাবে এই সরকার রাষ্ট্র কেউ যেভাবে কথা রাখে পরিচালিত না। হয়ে যাচ্ছে না, হ্যাঁ, রাখে না। এবং এটাই নিয়ম। এটা আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। হুম। এই নিয়ম ভাঙার জন্য যারা কিন্তু এসেছিল নতুন তারা কি বন্দোবস্ত তো করেছিল? না এই হবে, প্রশ্নটা নতুন বন্দোবস্ত হবে। আপনি প্রশ্ন করেন যে এই নিয়ম ভাঙতে যারা এসেছিল, যারা এসে বলেছিল কার আর ওই লৌহ কবাট মুখস্থ করে আসলে পরে মনে করেন আপনি বিরাট নজরুল প্রেমী। তো এই লোকগুলো এখন কোথায়? তারা এসেছিল না, বলেছিল না যে তারা সব বদলায় দিবে। তারা কি বদলেছে আসলে? তো কি গণেশ উল্টেছে বলেন না, আমাদের একটা বাগধারা আছে গণেশ উল্টানো। তো কি গণেশ ও তারা উল্টালো সেটা তাদেরকে প্রশ্ন করেন। তারাই তো ব্যাখ্যা দিল না ২ বছরের।
আর যারা বছরের পর বছর ব্যাখ্যা দেন আপনারা তাদের কাছে ব্যাখ্যা চান। তাদের কাছ থেকে তো কেউ ব্যাখ্যা চাইলোও না। মানে পরবর্তী সরকার এসে যে তাদের কাছে কোনো জবাব চাইবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, "প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দুদককে দিয়ে মানে আ অন্তর্বর্তী সরকারের ২ বছরে বা ১৮ মাসের কর্মকাণ্ডের একটা তদন্ত করতে, দুর্নীতি তদন্ত করতে।" মানে কেউ করল না। অনেক অভিযোগ ছিল। এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এখন বর্তমানে যিনি, তিনিও বলেছিলেন ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো নানান কর্মে তখন আলোচিত ছিলই। কেউ তো ব্যাখ্যাও চাইল না। মানে তাদের ব্যাখ্যাও তো এই সরকার চাইল না। হ্যাঁ, কেউ কারো ব্যাখ্যা চায় না, কারণ যে ব্যাখ্যা দিবে না সে আরেকজনের ব্যাখ্যা কেন চাইবে? আমি তো এটাই বারবার বলছি যে আমাদের নির্বাচিত সরকারগুলি কখনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু যারা এসে বলেছিল আমরা ব্যাখ্যা দিব তারাও দেয় নাই। তাহলে কে ব্যাখ্যা দিবে? আপনি এখনো ব্যাখ্যা খুঁজে যাচ্ছেন, তাই না? ওই যে আমি একটা গল্প বলি আপনাকে, হোজ্জা সাহেবের আংটি হারিয়ে গেল। হুম, তো আংটি হারিয়ে গেছে অন্ধকার গলিতে, উনি আলোর নিচে খুঁজে। তো ওনাকে জিজ্ঞেস করছে, অন্ধকার গলিতে আংটি হারিয়েছে, আপনি আলোর নিচে খুঁজেন কেন? বলে, আলো ছাড়া আমি আংটি পাবো কোত্থেকে? তা আপনাকে আমি এই প্রশ্নটা করি, আপনি ব্যাখ্যা করেন যে আপনি কেন এই ল্যাম্পপোস্টের নিচে এসে এই ব্যাখ্যা খুঁজতেছেন? হুম। মানে ব্যাখ্যা চাওয়াটাই অমূলক একটা না, আপনি আলোর নিচে ব্যাখ্যা খুঁজতেছেন, কিন্তু আংটি হারিয়েছে অন্ধকারে। হুম। আচ্ছা। আ আরো কিছু অন্যান্য কিছু প্রসঙ্গেও যাই যে আপনি আমাকে বলেন, শেখ মুজিবুর রহমান কোনদিন ব্যাখ্যা দেন নাই। উনি কেন এত গণতান্ত্রিক লোক কেন বাকশাল বানাইলেন? উনি ব্যাখ্যা দেন নাই। উনি তাজউদ্দিনকে কেন বরখাস্ত করেছিলেন? উনি ব্যাখ্যা দেন নাই। তারপরে মোশতাক এসে ক্ষমতায় উঠলো, মোশতাক যে লেজ তুলে পালায় গেল, তার কিন্তু কোনো সাজা হয় না। আপনি লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগ তার সাজা দিতে পারে না, কেউ দেয় নাই। হুম, তার কোনো সাজা হইল না, কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। জিয়াউর রহমান সাহেব হত্যা করা হইলো, সে হত্যাকারী এখন এসে ধরা পড়ে এত বছর পরে। এর মধ্যে বিএনপি ২ বার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ এসেছে, এখন ধরা পড়ে মুজাফফর। মুজাফফরের এত কি পাওয়ার, তাই না? কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই, তাই না? এই যে কানাডা প্রবাসী নূর নাকি যেন হত্যাকারী, তারে ফেরত আনতে পারলো না, কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। পিকে হালদার আমাদের টাকাগুলো চুরি করে ইন্ডিয়াতে ঘুরে বেড়ায়, তার কেউ ফেরত চেয়েছে? এই যে ইউনূস, যে কিনা সব এনে দিব, সব করে দিব, চুরির রাজ্য শেষ করে দিব, হুম, তার সময় দুর্নীতিও বাড়লো, আর সে একবারও পিকে হালদারকে ফেরত চেয়েছে তার সময়? যে কিনা মানুষের টাকা লুট করে ওখানে গেল, ভারতই তো ছিল। আপনি হাসিনা আনতে পারবেন না, আপনি পিকে হালদারও পারেন না, তাই না? তারপরে আপনি এবার বলেন, এই অন্তর্বর্তী সরকার যে আসলো তারা কোনো ব্যাখ্যা দিয়েছে? মঈন আহ উনি কোনো ব্যাখ্যা দিয়েছিলেন? মঈন আর সাথে যে ছিল মাসুদ সাহেব, তাই সে এখন এসে গ্রেপ্তার হইলো। সে যে মাঝখানে এমপি হইলো, সে যে মাঝখানে রাষ্ট্রদূত হইলো, অস্ট্রেলিয়াতে কাটাইলো, ব্যাখ্যা দিয়েছে কেউ? দেয় নাই। এখন আপনি এসে আবার ওই অন্ধকারে আংটি হারিয়ে আপনি আবার ব্যাখ্যা খুঁজেন। হুম। মানে তাহলে কিছু পরিবর্তন হলো না? এত গণ অভ্যুত্থান হয়ে গেল। হ্যাঁ, পরিবর্তন হইলো না, আমার প্রশ্ন সেইখানেই, যে এত যে রক্তপাত হইলো, এত যে বড় বড় কথা হইলো, রক্তপাত নিয়ে ব্যবসা হইলো, কিন্তু কেউ তো ব্যাখ্যা দিল না। জি। এই যে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনে, তারপরে কেন জুলাইয়ে যারা আহত নিহত তারা এখনো কেন চারিদিকে হাহাকার করে? ১০০ কোটি টাকা কাকে দিল, কেমনে দিল, কি হইলো, পরিকল্পনা কি হইলো, কিভাবে খরচ হইলো, কিছু জানলো না, তাই না? মুগ্ধ মারা গেল, স্নিগ্ধ চেয়ারম্যান হইলো, এটাই তো আমাদের ব্যাখ্যা। ভাই মরলে এক ভাই মরে, আরেক ভাই চেয়ারম্যান হয়। এক ভাই মরে, আরেক ভাই আহ, আধা রাষ্ট্রদূত হয়, প্রায় প্রায় হুম, রাষ্ট্রদূত বার্মিংহামে। কেন? জি। এগুলোর কোনো ব্যাখ্যা আছে? তাহলে মানে শুধু গণ অভ্যুত্থান হয়ে কি তাহলে এই অবস্থা যে শুধুমাত্র সংসদের মানুষগুলো বদলে গেল, চেহারা বদলে গেল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা এদিকে প্রশাসন সব পরিবর্তন হয়ে গেল। আ মানে এই খালি পরিবর্তন? ফ্যাসিজম একটা আচরণ, এটা মনে রাখতে হবে। ফ্যাসিজম কিন্তু একটা আচরণ, এটা কিন্তু কোনো দল মত হুম, না, এটা একটা আচরণ। যে কোনো গণতান্ত্রিক ব্যক্তিও ফ্যাসিস্ট আচরণ করতে পারে, ভোটে জিতে, তারপর আইসা লোকজনকে পিটায়, মনে করেন গুম করে, খুন করে। অতএব ক্ষমতার যে দ্বন্দ্ব এবং বাংলাদেশের ক্ষমতার যে চরিত্র, এই চরিত্র কোনো ব্যক্তি বদলাতে পারবে না। এটা বদলাতে গেলে যে ধরনের ড্রাস্টিক হইতে হবে এবং যে ধরনের পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হবে, সেটা খুব সহজে হয় না। জি। আমি আপনাকে একটা মজার তারেক তথ্য দিই। রহমান বাংলাদেশে আমি নেমেই আপনাকে একটা বলেছিলেন, "I মজার have তথ্য a দিই। plan." জি, আমি আপনাকে মজার তথ্য দিই। বল জি, এই সরকার ইলেকট্রিক ভেহিকেলের উপরে কর তুলে দিয়েছে, হেভি বাবা, যে ইলেকট্রিক ভেহিকেলের কর উঠে গেছে, দেশ ইলেকট্রিক ভেহিকেলে ছেয়ে যাবে। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে যদি বাস আসে, সেই বাসের ভাড়া কত হবে এটা ঠিক করা যায় না। ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য কোনো ব্যাংক লোন দিবে না। কেন দিবে না জানেন? বলে যে ইলেকট্রিক ভেহিকেল তো বাংলাদেশে কখনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেচা কিনা হয় নাই। এই হুম, ঋণ গ্রহীতা যদি ঋণ শোধ করতে না পারে, এই বাস কোথায় বেচবে? এটা নাকি তারা ঠিক করতে পারে নাই। এই জন্য আপনি ডিজেল গাড়ি আনতে গেলে 10%
ডাউন পেমেন্ট করলে 90% লোন দেয় ব্যাংক, আর মর্টগেজ রাখে বাসটাকে। হুম, আর সেইখানে এখন বলতেছে 30% দিতে হবে ডাউন পেমেন্ট, আর মর্টগেজ দিতে হবে জমি। তাইলে আপনি কি মনে করেন ইলেকট্রিক ভেহিকেলে কর তুলে নিয়েছে আর ঢাকা শহর ইলেকট্রিক ভেহিকেলে ভরে যাবে? ভরে যাবে না। কিন্তু ভরে যাবে কিসে? ব্যাটারি রিক্সায়। ব্যাটারি রিক্সা কি জিনিস? এটার কোনো আইন নাই, কানুন নাই, এটার কোনো লাইসেন্স নাই, পারমিট নাই, এটার ভাড়া নির্দিষ্ট করা নাই। এবং এগুলা কারা চালায়? দলীয় গুন্ডা হুম, পান্ডা হুম। মাস্তান এটা বদমাইশ, তোলার জন্য কিছু মাঝে, মাঝে কিছু অভিযানও কিছু হয়। পুলিশের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। হুম, অতএব রিক্সাতে ব্যাটারি লাগালে ঠিক আছে, কিন্তু বাস, ব্যাটারি বাস ঢাকা শহরে চলতে পারবে না। এখনো পর্যন্ত তার আইন মানা নেই, কানুন মানা নেই। এখন আবার কি বলছে জানেন? বুয়েটে পাঠায় বাস পরীক্ষা করবে। বাংলাদেশের সকল কিছু পরীক্ষা করার জায়গা হচ্ছে বুয়েট। বুয়েট নিজে নাকি এই বাস কোনোদিন চোখে দেখেছে। ও পরীক্ষা করবে কেমনে? একটা বই দেখে দেখে পরীক্ষা করবে। তাহলে বই দেখে যদি বুয়েটেই পরীক্ষা করতে পারে, তাহলে বাংলাদেশের যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এটা পরীক্ষা করা যায়। হুম, এই বাস তো বাংলাদেশ বানায়ও নাই, এই বাস তারা কোনোদিন দেখেও নাই। কিন্তু এটা বুয়েট সার্টিফাইড হতে হবে, এটা বলেছে। অবশ্য এই বাস কিন্তু ইউরোপে সার্টিফাইড, আমেরিকায় সার্টিফাইড, সারা পৃথিবীতে রপ্তানি হচ্ছে, কিন্তু বাংলাদেশে ঢোকার সময় এটা বুয়েটের সার্টিফিকেট লাগবে। বুয়েটওয়ালারা আবার এই বাস কোনোদিন জীবনে দেখেনি, কিন্তু বুয়েটওয়ালারা একটা রিক্সার মডেল বানিয়েছে। হুম, আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কি জিনিস? এইটা হচ্ছে বাংলাদেশ। আপনি চাইলে সিস্টেম বদলাতে পারবেন না। জি। সিস্টেম বদলাতে গেলে যে ধরনের মেধা বুদ্ধি নিয়ে এসে ওই প্ল্যান সহ মানে আঘাত করতে হবে, এটা করতে গেলে আপনার একটা মেধাবীদের চক্র লাগবে চারপাশে। সেই চক্রটা নির্মাণ না করা পর্যন্ত আপনি পারবেন না। আমি আপনাকে বলি, এই যে চক্রব্যূহ বলে একটা শব্দ আছে, হ্যাঁ, এবং আপনি যদি মহাভারত পড়েন তাহলে দেখবেন ওইখানে একটা অস্ত্রই আছে, যে অস্ত্রটা এরকম চারিদিকে একটা ব্যূহ তৈরি করে। সেই ব্যূহকে ভেদ করে, এই বুদ্ধ ভেদ করে ঢোকা যায় না। তো ওই বুদ্ধ লাগে। আপনি যদি সত্যিকারের প্ল্যান নিয়ে যুদ্ধে যান, তাহলে ওই বুদ্ধটা তৈরি করতে হবে। আপনি কি মনে করেন যে সেই বুদ্ধ তৈরি করা সম্ভব হয়েছে? এখনো হয় না। হুম। সবখানে দলীয় লোকদের দিয়ে বুঝ তৈরি করা যাবে? আপনি মেধাবীদের কথা বলছেন। আ মানে বিএনপি যেভাবে হ্যাঁ, আগাচ্ছে। আপনি যদি প্রকৃত অর্থেই ডিম পাড়া মুরগি চান, তাহলে ডিম সাদা না কালো, হলুদ না লাল, এটা বিবেচনা করা যাবে না। এবং মুরগিটাও কোন জাতের কি বিবেচনা করা যাবে না। মুরগিকে দেখতে হবে ডিম পারে কিনা, আর ডিম যেটাই হোক ডিমটাকে নিয়ে ফেলতে হবে। তো এই জন্য মেধাভিত্তিক সমাজ তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাটা যতদিন পর্যন্ত সফল না হবে, ততদিন পর্যন্ত আপনারা কেউ কোনো পরিবর্তন বাংলাদেশে দেখতে পাবেন না। হুম। আমি এইখানে মানে এসে কোটা প্রথমে না গিয়েছি মেধার একটা সেই বিশ্ববিদ্যালয়। স্লোগানের কোনো বাস্তবায়ন নাই। না, আমরা কোটা না মেধা বলেছে, কিন্তু পরে আমরা কি দেখেছি? পরে আমরা দেখেছি বাটোয়ারা, পরে আমরা দেখেছি আহ, দলীয়করণ। এরা নিজেরা কি নিজের দলের বাইরে কারো মেধাকে স্বীকার করে? ওরা মেধাবী লোকজনকে গালিগালাজ করে, রাস্তায় ছবি লাগিয়ে সেখানে অপমান করে। ওরা তাদের শিক্ষকদের ছবি লাগায়, তাদের হুম, শিক্ষক তো একটা মেধাবী ব্যক্তি, আমরা না হয় কেউ না, তাই না? কিংবা ধরেন যে ব্যক্তি সিনেমাতে সবচেয়ে বড় তারকা, কিংবা যে ব্যক্তি একজন বৃহৎ সাংবাদিক, এরা কি মেধা ছাড়া ওখানে গিয়েছে? তো এরা তাদেরকে জুতা পিটা করে, ওই জায়গায় পৌঁছায় নাই, কিন্তু তাদেরকে জুতা পিটা করে। এরা কি মেধা চেয়েছে নাকি? কেউ কোনো মেধা চায় না। এদের নিজেদের দলের মধ্যে কয়জন মেধাবী আপনি বলেন? কথাবার্তা শুনলে আপনি বুঝেন না? হুম। মানে একটু এর সাথে প্রাসঙ্গিক কথাই মনে হচ্ছে। মানে মেধাবী, বড় মেধাবী কিছুকে বের করে দিয়েছে। তাসলিম যারা ধরেন ভ্যালিড মেধাবী, ঢাকা মেডিকেল কলেজ সার্টিফাইড, অক্সফোর্ডে পড়াশোনা করেছে, নাই তো। মেধা, মেধা ওরা রাখতে চাইলে তো রাখতে পারতো, রেখেছে? এত না তাসলিম যারা, যারা আপনারা সবাই আত্মহারা হয়ে গিয়েছিলেন, কোথায় তাসলিম যারা? সকলে আত্মহারা, কোথায় এখন? নাই তো। এই যে মেটিকুলাস ডিজাইনার মাহফুজ, কই দল কই? নাই তো, তাই না? বরং কার্টুন প্রবিষ্ট করা যেতে চায় বিশেষ জায়গা দিয়ে, সেরকম নারী তাদের দলে আছে, তাসলিম যারা নাই, হুম, তাই না? তো এরা মেধা চেয়েছে নাকি? কোথায় মেধা? এগুলা সব ওরা যে বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওরা পরের দিনে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে নাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে নাই। তো কিসের মেধা? কিসের কি? ক্ষমতা চেয়েছে। জি। আপনি মানে তাদের কথা বলছিলেন। সম্প্রতি রাকসু জিএস এর একটা মানে ঘটনা বেশ আলোচিত হচ্ছে যে তিনি ছাত্রলীগ কর্মী বলে আখ্যায়িত করে বা ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পিটিয়েছেন। প্রক্টরের সামনে, পুলিশের সামনে, গ্রন্থাগার থেকে বের করে টেনে হিঁচড়ে বের করে তাদেরকে পিটিয়েছেন। আ এবং পুলিশ যাদেরকে পিটানো হয়েছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাদের পুরনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে। কিন্তু যারা পেটালো সালাউদ্দিন আম্মার, আ মানে তারা আসলে সবকিছুর বাইরে। আপনার কাছে এই বিষয়টি এই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সরকারের, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে এটা বলেছে, কিন্তু মবের শাসন এখনো চলছে। এটা সরকারকে প্রমাণ করতে হবে। আগের নিয়মেই সংবিধান নিয়ে কথা বলার কারণে মামলা হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়। সংবিধান নিয়ে সবচেয়ে বেশি কথা কে বলেছে? আলী রিয়াজ। তাহলে ওদেরকেও ধরে নেওয়া যা দরকার ছিল, ধরে নিয়ে গেছে। হুম।
সাধারণ নাগরিক সংবিধান নিয়ে কথা বলতে পারবে না, অথচ সংবিধানের মালিক আমরা, সরকার না কিন্তু। আমরা সংবিধানের মালিক বলে একটা সরকার হয়, আমরা সংবিধানের মালিক, সেই জন্য রাষ্ট্র পরিচালিত হয়। এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং গণতান্ত্রিক ভাবে এই জনগণ কাউকে না কাউকে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেয়। জনগণ সংবিধান নিয়ে আলাপ করতে পারবে না, কিন্তু আমেরিকার নাগরিক এসে পারবে। বিশেষ স্থানে কার্টুন প্রবেশ করায় দেওয়ার কথা বলছেন না ওনারা, নিজেদের বিশেষ স্থান ঢেকে রাখা উচিত ওনাদের, যারা এইসব কথা বলেছে। জি। এখন আবার অনেক ঢেকে রাখা বিষয় অনেক সামনে চলে আসছে এবং এটাও একটা কালচারের অংশ হয়ে যাচ্ছে কিনা। আমি সবকিছু বলছি সত্য না, সবকিছু সত্য না, কিছু বিষয় আছে ঢেকে রাখতে হয়। যেমন আপনি মনে করেন মিষ্টি ঢেকে রাখতে হবে মাছি বসে, আর আপনি যদি বলেন মিষ্টি খুলে দেন, হুম, তাহলে হবে না। যেটা ঢেকে রাখা দরকার সেটা ঢেকে রাখতে হয়, যেটা খুলে দেওয়া দরকার খুলে দিতে হয়। আপনি আমেরিকায় থাকেন, আপনি খুব ভালো জানেন এখানে ক্লাসিফাইড ইনফরমেশন বছরের পর বছর থাকে, 20, 30, 40 বছর পরে, তারপরে সরকার উন্মুক্ত করে। কেন করে? কারণ এখন উন্মুক্ত করলে যন্ত্রণা হবে, ঝামেলা হবে। ইউএফও কিছুদিন আগে রিলিজ করে দিয়েছে সব ফাইল, ট্রাম্প গাঁজাখুরি সব ইউএফও এর কাহিনী সে রিলিজ করে দিয়েছে। কেন? এফ-10 এর ফাইল রিলিজ করে দিয়েছিল কে? আপনাদের কোর্ট। আপনি দেখেন না, রাষ্ট্র এইভাবেই চলে, রাষ্ট্র চলার একটা নিয়ম আছে, একটা কায়দা আছে। রাষ্ট্র নিয়ে তো আজকে থেকে গবেষণা হয় না। সক্রেটিস করেছে, তাই না? ম্যাকিয়াভেলি করেছে, কে করে নাই? হুম। যুগে যুগে রাষ্ট্র নিয়ে গবেষণা হয়েছে। এই আধুনিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এখানে মেধার বিশাল প্রয়োজনীয়তা আছে। জি, সেটার যে অনুপস্থিতি আছে সেটা আপনি বলছিলেন। কিন্তু হ্যাঁ, ধরেন আমি সালাউদ্দিন বলছি আম্মার অত্যন্ত মেধাবী। হুম, মুখ থাক মানে হাত থাকতে মুখে কি, হাত দিয়া সব বিবেচনা করতেছে। এরাই তো আগামী দিনের নেতা, তাই না? এরাই তো আগামী দিনে দেশটা শাসন করবে, তাই না? এদেরকে লোকজন ভোট দিয়েছে না? হুম। আম ফলে এরা কি বিশেষ রকমের ইনডেমনিটি অ্যা আ পাবার মানে পেয়ে যাবে আরকি এখন। এটাই এখন আর পাবে কি পাবে না আমরা জানি না, কিন্তু ঘটনাটা আপনি পাচ্ছে লক্ষ্য নাকি? করলে মানে দেখবেন পাচ্ছে যে নাকি? ধরেন জনগণ, আইন এই দেশে সাধারণ মানুষকে প্রোটেক্ট করে না, আইন এই দেশে ক্ষমতাবানকে প্রোটেক্ট করে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আইন দিয়ে ক্ষমতাবানরা প্রোটেকশন নেয়, ইউনূস সাহেবও তার বাইরে নাই। ইউনূস সাহেব এসএসএফ নিয়েছিলেন না 6 মাসের জন্য না কয় মাসের জন্য, কেউ নাই এটার বাইরে। ওনারা আইন হাতে পাওয়ার পরে আগে নিজেকে সেভ করে। কিন্তু কথা ছিল যে আইন জনগণের জন্য তৈরি হয়, আইন জনগণের প্রতিরক্ষার জন্য। কার জন্য? দুর্বল জনগণকে, যে কিনা তার ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে না। ক্ষমতাবান তো নিজেকে টাকা দিয়ে রক্ষা করতে পারে, ক্ষমতা দিয়ে রক্ষা করতে পারে, বডিগার্ড রাখতে পারে, তাই না? প্রত্যেক ক্ষমতাবান ব্যক্তি নিজের জন্য একটা বডিগার্ড রাখতে পারে, বাংলাদেশের আইনও পারে। অনেক ট্যাক্স দিলে, ডিসির কাছে অ্যাপ্লাই করলে, পুলিশের ইয়ে পেলে, অনুমতি পেলে, বন্দুক নিয়ে, নিজে একটা বন্দুক নিয়ে ঘুরতে পারে বাংলাদেশে। কিন্তু গরিব মানুষ কি পারে? পারে না। আমেরিকার সাথে আমাদের তফাৎ কোথায় বলেন তো? আমেরিকা সবাইকে বন্দুক রাখার পারমিশন দিয়ে দিয়েছে। হুম, ক্ষমতাবান ট্যাঙ্ক কামান নিয়ে ঘুরে, কিন্তু সকলেই চাইলে বন্দুক রাখতে পারে। না, আমাদের দেশে তো ব্যাপারটা সেরকম না। আমাদের দেশে আইন বন্দুকহীনকে রক্ষা দেওয়ার জন্য বন্দুকওয়ালা লোককে চাকরি দেয়। সে বন্দুকওয়ালা লোক হচ্ছে পুলিশ। পুলিশের চাকরি হচ্ছে যে এরকম প্রহরিত হবে তাকে বাঁচানো। আমাদের দেশে আইনের শাসন প্রযুক্ত হচ্ছে কি হচ্ছে না, এটা আমরা দেখে দেখে বুঝতে পারি না। তো এটাই হচ্ছে, মবের শাসন চলছে, বা মবের শাসন এখনো নিয়ন্ত্রণ করা যায় না, এবং কারা মব করেছিল তারাই এখনো মব করছে। জি। একটু মানে ওই প্রসঙ্গটাও আরেকটু কথা বলি যে রাষ্ট্রপতির বিচার চাইছে এখন তারা মানে এনসিপির কথা বলছি বিশেষভাবে তারা কোনোভাবেই সেফ এক্সিট দিতে তাদেরকে রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনতে বলছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন অবশ্যই যে ওনার বিচার হওয়া উচিত। উনি ইউনূসকে শপথ গ্রহণ করিয়েছেন, ওনার বিচার হওয়া উচিত। ওনার বিচার হইলে শুধু একটা কারণে হবে কেন? উনি সংবিধান লঙ্ঘন করেছেন কি করেন নাই সবকিছুতে বিচার হইতে পারে। সবকিছুর জন্য বিচার হোক, দেখি। এবং সেগুলা তাকে দিয়ে যারা করিয়েছে তাহলে তাদেরও বিচার হইতে হবে না? সব বিচার হইতে হবে তখন। এসব আমি বললাম না যে বিচারই হতে মেধাহীনতার থাকবে সবচেয়ে বড় আমাদের। সমস্যা কি জানেন? মেধাহীনতার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মেধাহীনরা কি করে? নোট বই কিনে। নোট বই কিনে 10 বছরে কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো মুখস্থ করে, ওই প্রশ্নের বাইরে আর কিছু জানে না। কমন পড়লে ফার্স্ট বয়, কমন না পড়লে লাস্ট বয়। তো এই প্রশ্নই শিখেছে, এই উত্তরই শিখেছে, এইটাই বলে যাচ্ছে, এটার বাইরে তার কিছু বলার ক্ষমতা নাই। ভালো করে সংবিধানটা পড়েছে, সংবিধান পড়ার দায়িত্ব তো দিয়েছিল আলী রিয়াজকে। তাহলে এদের এইসব দাবি দেওয়া এগুলো দেখতে হবে আপনাদেরকে, আরো কি কি দাবি করে দেখেন সামনে। জি। আপাতত রাষ্ট্রপতির আপনারও বিচার হওয়া উচিত। রাষ্ট্রপতির বিচারের দাবিতে আপাতত আছে। এর বেশি এখন না না, আপনারও বিচার হওয়া উচিত। যে দেশে রাষ্ট্রপতির বিচার হয়ে যেতে পারে, ধরেন তাদের দাবিতে, ধরেন হইলো, হুম, সে দেশে আপনি আমি নিরাপদ, আপনারও কালকে বিচার দিতে পারে। ওইটাই আপনি তো। 5ই আগস্ট কি পোশাক পরেছিলেন? কোন রঙিন পোশাক পরেছিলেন নাকি লাল পোশাক পরেছিলেন নাকি কালো পোশাক পরেছিলেন? এই জন্য আপনাকে আমরা বিচার করতে পারি। হুম, বিচারের জন্য তো কোনো অজুহাত লাগে না, মানে একটা কিছু হইলেই হয়, কোনো যুক্তি নাই তো।
ওনারা যে রাষ্ট্রপতি বিচার দাবি করছেন, রাষ্ট্রপতি যে এতগুলো অধ্যাদেশ জারি করে দিয়ে গেছে একটা ক্রিমিনালের বা একজন অপরাধের দণ্ডিত ব্যক্তির হাতের দেওয়ার নির্দেশে গণভোট হয়েছে, কি মজার ব্যাপার না? হুম, জি, আসলে এই বিষয়টা মানে আসলে আমারটা আমার, তোমারটা আমরা, তাই নাকি? আমারটা আম গাছের চকি আর তোমারটা আমরা কাঠের ঢেকি, এটা নাকি? ওদের নিয়ম তো এটাই, ওরা তো এগুলোই বলতেছে প্রত্যেকদিন। জি। আ মানে এখন একটু ছোট, ছোট বিষয়ে আপনার আরেকটু কয়েকটা বিষয়ে মন্তব্য জেনে নিই। মানে রাকসু জিএস এর কথা জিজ্ঞাসা করছিলাম যে তার মানে তার আগেরও বেশ কিছু শিক্ষকদেরকে আ পদত্যাগপত্র লিখে রেডি করে রাখা বা মাশরাফির বাড়ির সামনে গিয়ে একটা মিমিক্রি করা যে ক্ষমতাসীনদের হুমকি দেওয়া যে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে এরকম বক্তব্য। এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগ হিসেবে ডেকে মারপিট। আপনি এটার একটা এই প্রসঙ্গে একটু বলছিলেন। ডাকসুতেও সম্প্রতি বেশ মানে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে ফিমেল জোন করা হয়েছে টিএসসি তে। একটা সহশিক্ষা প্রতিষ্ঠান যেখানে আসলে ফিমেল জোন কি? করা হয়েছে। আ এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনার কি মনে হয় এটি উদ্যোগটা কেমন হলো? আমার কিছু মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোট দিয়েছেন, ভোটের বিনিময়টা পেয়েছেন, তাদের মাথা ব্যথা। আমাদের কি? আমরা টিএসসি তে খেতে যাই না ওখানে বসি? আমাদের ছাত্র জীবনে আমরা টিএসসি তে সবাই গিয়েছি, ছেলে মেয়ে নির্বিশেষে ওখানে বসেছি, এবং আমরা আমাদের কাজগুলি সেই টিএসসি তে বসে করেছি। কেউ নাটক করেছে, কেউ বিতর্ক করিয়েছে, কেউ সিনেমার সঙ্গ করেছে, কেউ আহ দান খয়রাত করেছে, কেউ রাজনীতি করেছে, তাই না? কেউ প্রেম করেছে টিএসসি তে বসে। তো টিএসসি ছাত্র শিক্ষকের মিলন কেন্দ্র। সেখানে যদি ওনারা মনে করেন যে না, এখানে ছাত্র এবং শিক্ষক আলাদা আর ছাত্রী এবং শিক্ষিকা আলাদা, এটা যেমন ভোট দিয়েছে তেমন পেয়েছে, ডাকসুতে যারা ভোট দিয়েছেন ছাত্রছাত্রীরা তারা এটা নিয়ে কথা বলবে, আমাদের কি? ওনারা যদি পর্দার তলে বসে খাওয়া দাওয়া করতে চায়, কে সিঙ্গারা খাচ্ছে কাউকে দেখতে দিতে না চায়, চা চপ আর সিঙ্গারা কে কোনটা খাচ্ছে এটা যদি আমরা দেখতে চাইতে না পারি, দেখবো না। শুধু তার মানুষ পুরুষ আর নারী যে একে অন্যের দিকে ওখানে তাকিয়ে তাকিয়ে খায়, এটা আমি প্রথমে আবিষ্কার করলাম। মানুষ সাধারণত খাওয়ার দিকে তাকিয়ে খায়, কিন্তু এখানে যে একে অপরের দিকে খাদ্যের মতো করে তাকায় মনে করে, এটা তো আমরা জানতাম না, এটাই এখন জেনেছি। হুম। আ আরো কালে কালে অনেক কিছু জানতে হবে, জেনারেশন বদল হয়েছে, তাই না? কালে কালে আমরা অনেক কিছু জানবো। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা পৃথিবীর অন্যান্য দেশে গেলে দেখি সমাজ এগিয়ে গিয়েছে, আমাদের সমাজ পিছন দিকে যাচ্ছে। ভালো। আমিও বরং মনে করতে চাই যে এটা তারা এখানে করতে পারছেন, সংসদে যে তাদের কিছু তরুণ বন্ধু গিয়েছেন না, তরুণী বন্ধু তো গিয়েছেন, ওইখানে তারা কি এরকম স্ক্রিনের পিছনে বসে এখন সংসদে বসবেন? তারা যখন এয়ারলাইন্সে উঠেন, প্লেনে উঠেন, এই যে ইউনূসের সাথে গিয়েছিলেন না তাদের বন্ধু বান্ধবরা আমেরিকাতে, যাওয়ার সময় কোনো একটা পর্দা খাটিয়ে ইকোনমি ক্লাস কিংবা বিজনেস ক্লাসে নারী আলাদা পুরুষ আলাদা বসতে পারবেন? নারী পাইলট প্লেন চালালে ওনারা উঠবেন না প্লেনে? কিংবা ধরেন আহ কালকে যদি তারা সরকারি কোনো অনুষ্ঠানে দাওয়াত পান, তাহলে প্রধানমন্ত্রী একদিকে বসবেন আর প্রধানমন্ত্রী স্ত্রী আরেকদিকে বসবেন, মাঝখানে পর্দাটা নিয়ে দেবেন তারা? না, দিবেন না। কেন? তখন কি বলবেন? না না, এ মাহারাম মাহারাম। ভালো কথা মাহারাম, কিন্তু প্রধানমন্ত্রীর অনেক রাজ্যে যারা মাহারাম না, তারা কি পর্দার পিছনে আলাদা থাকবেন? আলাদা আলাদা একটা পর্দা ঝুলিয়ে তারা পিছনে বসে থাকবেন কোথাও? দেখছিলাম যে থাকতে পারেন। সাতক্ষীরার সেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, যার একটা ভিডিও আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। তিনিও এরকম পর্দা টানিয়ে ভোটের আগে আরকি নারীদের সাথে কথা বলছেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য আরকি যে কথা বলছেন, পর্দার ওপাশ থেকে বলছেন। এর উত্তর উনি দিবেন আসলে, এটার উত্তর আমি আমি দিতে পারবো না। আমি এই বিষয় নিয়ে আলোচনার পর আমি মনে করি যে একটা পলিটিক্যাল টকশোর কোনো কারণ হতে পারে না। এটা একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয়, উনি একটা ব্যক্তিগত অপরাধ করলে অপরাধ করেছেন, অথবা না করে থাকলে করেন নাই। হুম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হোটেলের শোয়ার ঘরের ছাদের উপরে ক্যামেরা কে লাগিয়েছে? জি। তো এবং তাদের সেখানেও একরকম মব করে গিয়েই তাকে ধরেন তাকে ধরেন এইখানে তো আমি অন্য প্রশ্ন করি, ধরেন নজরুল আর নজরুলের ওই সাথে যে নারী উনি গিয়েছেন, কিন্তু এই রুমে কি অন্য সময় অন্য ব্যক্তিরা যান না? তাদেরও ভিডিও ধারণ করা হয়। হুম, তারা তো এমনও হতে পারেন যে তাদের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিডিওগুলি ধারণ হয় এবং কোথাও যায়। কই যায় ভিডিওগুলি? জি। ওই আমাদের আমাদের মানে নিয়ম অনুযায়ী আপনি বাইরে সিসি ক্যামেরা দিতে পারবেন, হোটেল রুমের ভিতরে তো সিসি ক্যামেরা থাকারই কথা না। বেডরুম তো এটা, ওইটার উপরে যে সিসি ক্যামেরা বসানো আছে, এবং এখানে কি এর আগের দিন কেউ উঠে নাই, তার আগের দিন কেউ উঠে নাই, তার পরের দিন কেউ উঠবে না? তো তাহলে কি এই সকলের যে সকল ধরেন এই যে দৃশ্য এখানে ব্যক্তিগত ধারণ করা গোপনীয়তার উচিত? লঙ্ঘন এটাও একরকম কালচার। মানে গাজী নজরুল ইসলামের আগে তার আগে না, এটা মামুনুল হক, কালচার না। তারপরে এটা ধরেন এটা এটা একজন কালচার বিএনপি না। নেতারও কিন্তু এরকম একটা ভিডিও ভাইরালের জন্য তাকেও এটা বহিষ্কার তো করা হচ্ছে কালচার না। সম্প্রতি। এটা তো কালচার না। এটা তো ডেফিনেটলি কালচার না। মানে কিন্তু আপনি ভালনারেবিলিটি অফ দ্য পিপল চিন্তা করেন, সাধারণ মানুষের ভালনারেবিলিটি চিন্তা করেন। একজন সাধারণ নারী পুরুষ যদি ওই রুমের মধ্যে যান, ওনাদের যদি ভিডিও ধারণ করা হয় এবং সেই ভিডিও ধরেন কোথাও যদি বিক্রি করা হয়,
পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মার্কেট হচ্ছে এই ভিডিও। তাহলে আপনি কি করে জানেন যে কালকে আরো 10 জনের ভিডিও চলে যাচ্ছে না? তারা বিখ্যাত না বলে তারা ভাইরাল হচ্ছে না? এটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আতঙ্কের ব্যাপার, তাই না? জি। তা তো বটেই। তাহলে এটা তো একটা মানে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার থাকবে। এটা সংবিধান প্রটেক্টও করে। এইটা সেটার এইটা যে নিয়ে লঙ্ঘন হচ্ছে নজরুল এটা সাহেব বলবেন। হ্যাঁ, এটা নিয়ে নজরুল সাহেব কথা বলবেন, তার ব্যক্তিগত গোপনীয়তা তার বিষয়। কিন্তু আমরা অ্যাজ এ হোল আলোচনা করতে পারি যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের অসংলগ্নতা আছে। জি। মানে এই যে এখানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ফেলা হচ্ছে, যেখানে গিয়ে ওখানেও একটা মব গিয়ে দেখলাম তার জিনিসপত্র সার্চ করছে। তাদের কোনো পুলিশি ভূমিকাও নাই। কিন্তু তারা সেটা করছেন। মানে এই যে এগুলো যে করা যাচ্ছে, এদের কোনো বিচারের আওতায় আনা হবে না? মানে যাদেরকে ওই যে পিটিয়ে মামুনকে যখন ধরেছিল ইয়েতে, হ্যাঁ, কুমিল্লাতে কোন একটা জায়গাতে, ওই যে নারায়ণগঞ্জের রিসোর্টে। ধর্মীয় নেতা, হুম। তাদেরও কি বিচার হয়েছিল? না, না। এগুলো তো এই শয়তানিগুলা, শোনেন, এই শয়তানিগুলা, এই অন্যায়গুলা হতে দিয়েছে বলেই তো আজকে বাংলাদেশের এই অবস্থা। হুম। মানে আশাবাদী হবার মতো কিছু কি দেখার সুযোগ আছে? নাকি আসলে নানান রকম আপনি এখন পর্যন্ত যা প্রশ্ন হ্যাঁ। করেছেন সব নৈরাশ্যের প্রশ্ন, তাই উত্তর নৈরাশ্যের মতো আসবে। আমি আরেকটা ভালো প্রশ্ন ছাত্র, আরেকটা প্রশ্ন আপনি যা প্রশ্ন করবেন আমি সেই উত্তর দিব। আমি তো প্রশ্নের উত্তর দিব। হুম। আপনি যেভাবে প্রশ্ন করছেন আপনি নৈরাশ্যের উত্তর পাচ্ছেন। আপনি আশার প্রশ্ন না করেন, আমি আমি ধরেন এই আশার উত্তর দিই। অসংলগ্ন জায়গাগুলো যেগুলো ঠিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেই বিষয়গুলো আপনার সামনে তুলছি যে আপনি কি মানে দীর্ঘদিনের পর্যালোচনা, বিশ্লেষণ, যোগাযোগ নানান জায়গা সেই থেকে বিশ্লেষণ থেকে আমি এই আপনাকে পুরো ব্যাপারটা জি। আমি সেই বিশ্লেষণ থেকে আমি আপনাকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে হ্যাঁ। বলার চেষ্টা করছি যে প্রশ্ন যেখানে তোলা দরকার সেখানে উঠছে না। প্রশ্নটা উঠছে নজরুল কেন? হুম। কিন্তু নজরুল কেন, তার আগে প্রশ্ন করা উচিত মাথার উপরে এটা যে বসানো আছে ক্যামেরা কেন? নজরুল ছাড়া ওইখানে কি আমিরুল কিংবা কাইসুল কিংবা আর কোন লোক কোনোদিন ওই রুমে হুম, যায় নাই? হুম, হুম, তাদের ভিডিও গুলা কোথায়? সেই ভিডিও গুলো কি এইভাবে কারো না কারো কাছে চলে গিয়েছে? এটা খুব ভয়ঙ্কর ব্যাপার না? হুম, হুম। সেটি তো বটেই, সেটি তো বটেই। সেটি তো একটা বড় প্রশ্নের সেই জায়গা। প্রশ্নটা করেন, ওখানে তো জনগণের স্বার্থ। হ্যাঁ। নজরুল তো এমপি, নজরুল সাধারণ জনগণ না। কিন্তু জনগণের যদি এরকম থাকে সেই জনগণদের কি হবে? আর আমার এই প্রশ্নটা খুব একটা মানে এত আর আরেকটা প্রশ্ন আমি আপনাকে করি, আমি, আপনি বা অন্য কেউ কার রাইট আছে এই ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তোলার? আপনি প্রশ্ন তুলবেন আপনার সঙ্গে আমার যে কাজের সম্পর্ক সেটা নিয়ে, হুম, আপনি প্রশ্ন করতে পারেন আজকের এই টক শো নিয়ে। হুম, হুম, টক শোর পরে আমি কি বাম হাত দিয়ে মাথা আঁচড়াই না ডান হাত দিয়ে আমি চোখ চুলকাই, হুম। এটা তো আপনার প্রশ্ন করার কোনো জায়গা না। একদমই তাই। মানে তার পরিবার, ওই মেয়ের পরিবার মানে কেউ যদি আপত্তি করত সেটা একটা আমলযোগ্য বিষয় হতে পারত। কিন্তু কেউ আপত্তি করছে না। সাধারণ জনগণ গিয়ে একদম হাতে নাতে ধরে খুব বিষয়টা এবং শুধু তিনিই না এরকম হয়ে আসছে। ফলে এটি তো একটা বিষয় বটে যে ব্যক্তিগত এই গোপনীয়তার হয়ে আসা বিষয়গুলিকে যারা দমন করতে পারতেন, যারা মানুষকে সভ্যতা ভব্যতা শিখাতে পারতেন, তারা শিখান নাই। না শিখিয়ে সারা বাংলাদেশে এই জিনিসগুলিকে তারা হতে দিয়েছেন। তারা ভেবেছেন কি জানেন? যে এরকম অরাজকতা তৈরি হলে মানুষ তাদেরকে ক্ষমতায় রাখবে সবসময়। কেন? এদের কাছ থেকে বাঁচার জন্য। কিন্তু এদের কাছ থেকে বাঁচার চাইতে বহু দরকার হচ্ছে তার হাত থেকে বাঁচা, যে কিনা অন্যকে অন্যায় করতে দেয়। আম আরেকটা শেষ প্রসঙ্গে আসি যে আ এনসিবির মানে সার্জিসদের উপরে হামলা হয়েছে হবিগঞ্জে এবং তিনি অভিযোগ করছেন, সার্জিস অভিযোগ করছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। এর আগেও কিন্তু একটা এনসিপি সমাবেশে হামলা, হাত বোমা হামলা হয়েছিল। তখনও সরাসরি তারেক রহমানকে জবাব চেয়েছিলেন তারেক রহমানের কাছে। এখানেও সার্জিস বলছেন যে আওয়ামী লীগের খুনি বাহিনীগুলোকেও ছাড়িয়ে গেছে এবং জবাব চাইছেন তারেক রহমানের তাদের কাছে। তাদের লক্ষ্য ক্ষমতা। ফলে যে ক্ষমতায় থাকবে সেই তাদের শত্রু। যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত সব হামলা তাদের উপরে করবে সরকারি দল। এটাই হচ্ছে তাদের ব্যাখ্যা। এই হচ্ছে, আর কিছু না। ব্যাখ্যা বরং না করে তাদের বলা উচিত ছিল যে তদন্ত কমপ্লিট করতে তারা সহায়তা করবেন এবং তদন্তে কোনো ভুল ত্রুটি থাকলে তারা আওয়াজ করবেন। হুম, তো কারা হামলা করেছেন ওরা তো বুঝেই ফেলেছেন, তাহলে এখন যে মামলা করে দেন, অবশ্যই এটার মধ্যে সাকিব আল হাসানও আছে, তাই না? হুম, কানাডা থেকে যদি সাকিব আল হাসান তখন যাত্রাবাড়িতে উপস্থিত থাকতে পারে, তাহলে এখন কেন পারবে না? আপনিও আছেন। হুম, হুম, হুম। কারণ তারা সেইভাবেই মামলা টামলা করছে সব জায়গাতে। মানে দূরবর্তী স্থান থেকে মনে করেন আপনি রিমোট কন্ট্রোল চাপ দিয়েছেন। এদের যে গাঁজাখুরি কাণ্ড কারখানা, গাঁজাখুরি গল্প বলার অভ্যাস, এটা ছেড়ে দিয়ে আমার মনে হয় তাদের ভালো করে রাজনীতি করা উচিত। অল্প বয়স, বোঝেন না কিছু। গাঁজাখুরি শব্দটা আমি আক্ষরিক অর্থে বলি নাই, হুম, হুম। মানে যে অবান্তর আর কি, এইসব কাজকর্ম ছেড়ে দিয়ে বরং তাদের উচিত ঠিক মতো রাজনীতি করা। বিএনপি আক্রমণ করেছে, খুব ভালো কথা। বিএনপির লোকগুলার ছবি আছে নিশ্চয়ই, অন্য জিনিসগুলো আছে, সেগুলো পাবলিশ করেন, দেখান যে হ্যাঁ এরা এরা আক্রমণকারী।
তারপর বিচার হবে? কিছুদিন আমি দেখলাম টমেটো সস নিয়ে চলছে ফেসবুকের মধ্যে। আমি তখন প্লেনে আমি একটুখানি ইন্টারনেটে ঢুকতে পেরেছি, দেখি টমেটো সস চলছে, টমেটো সস কে নাকি টমেটো সস মেখেছিল নাকি কি করেছিল, কিছু আসে যায় না। আপনার টমেটো সস মাইখা যদি একটা সরকারকে ক্ষমতার থেকে ফালাই দেওয়া যায়, তাহলে বাংলাদেশের সবচেয়ে দামি জিনিস হওয়া উচিত টমেটো সস, সবাই মুখে মাইখা ঘোরা উচিত, তাই না? শসা, অ্যালোভেরা কত কিছু তো মুখে মাখে, টমেটো সস মাখলে সরকার ফেলে দেওয়া যায়, সোজা কথা। সরকার যে নির্বোধ বুদ্ধু সেটা কেউ বলছে না, বলছে টমেটো সস মাখছিল। তো টমেটো সস মাখছিল আপনার বুঝতে 2 বছর লাগছে, এটাই তো হাস্যকর। হুম। তাও আবার বলতেছে ও নিজেই বলেছে টমেটো সস মেখেছে, যে কিনা টমেটো সস মাখে সে বলে আমি টমেটো সস মেখেছি। মানে সব আজগুবি, আমি এটা বুঝি না। আমার মাঝে মাঝে মনে হয় আমরা একটা হীরক রাজার মানে সেকেন্ড থার্ড ভার্সন দেখতে পাচ্ছি। এখন যেই সরকারকে ফেলে দিয়েছিল সেই ২ বছর আগে, সেই সরকারের প্রধান তিনি বলছেন ক্ষমতা তিনি দেশে ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন এবং দলবল নিয়েই ফিরবেন। আ ফিরুক, দলবল নিয়ে ফেরার কিছু নাই। উনি ফিরলে ওনার দল বাংলাদেশে আছে, কারণ ওনার যদি দল থেকে থাকে যারা ওনাকে ভোট দিত এরা তো আওয়ামী লীগের ভোটার, এরা ওনার দল, হুম, বা ওনাকে যারা কিন্তু যারা সমর্থন করে ওনার, নেতারা আছেন বাইরে। ওনার কোটি না হোক, ওনার কোটি না হোক 10, 20, 50 লাখ সমর্থক তো আছে, অন্তত এনসিপি সমান সমর্থক তো আছে, হুম, তাই না? তো এরা বাংলাদেশী আছে। উনি চোরগুলাকে সাথে নিয়ে ফিরবেন এটা বললে আমি বেশি মনে করতাম, কারণ অধিকাংশ লোক যারা পালিয়েছে এরা তো ওনার সাথে চোরগুলা পালিয়েছে। ওনার নেতা অধিকাংশ এখানে আটক আছে না, এরা তো পালায় নাই। হুম, পালিয়েছে যারা ম্যাক্সিমাম গিয়েছে হচ্ছে সম্পদ রক্ষার স্বার্থে। হুম। এরা এটিএম থেকে টাকা বের করে সেটা যারা ভিডিও পাওয়া পালিয়েছে যায়। তারাও তো এরা আজ নানান নিউ ইয়র্ক, চড়াই উতরাই পার আপনি হয়ে আপনি আমেরিকায় পালিয়েছে। থাকেন, এরা আজ জ্যাকসন হাইটে, কাল মায়ামিতে, পরশু ফ্লোরিডায়, তারপরের দিন উমরা করে, তারপরের দিন মালয়েশিয়ায় ঘুরে বেড়ায়। ভাই, জীবনে এত প্লেনের টিকিট কাটার টাকা এটা কয়জনের আছে? এরা বিজনেস ক্লাস ছাড়া চলে না, এগুলোর সাথে নিয়ে ফিরুক, খুবই দরকার আছে ফিরা। হাতের কাছে পাইলে আমি 2-1টাকে একটু মানে আমি আমি দেখবো আর কি, সালাউদ্দিন আম্মারের মতো। তখন আপনি আবার মব করবেন না তো? মানে আপনি আবার না মব না, মাফ করতে হবে না, মাফ করতে হবে না। হুম, এরা অধিকাংশ পরিচিত লোক। আচ্ছা, আচ্ছা। আ নিশ্চয়ই অধিকাংশই পরিচিত লোক। এখন আ আ মানে তারা ফিরবেন, সরকার কি আসলে চাইছে যে তারা ফিরুক? নাকি সরকার চাইছে যে তারা না ফিরুক? কদিন আগে আসাদুজ্জামান রিপন বিএনপি নেতা তিনি বলছিলেন তারা শেখ হাসিনা ফিরবেন না, ফিরতে পারবেন না। আ মানে মনে হচ্ছে যে তারা চায় যে আসলেই শেখ হাসিনা ফিরুক, আত্মসমর্পণ একজন করুক। নাগরিক দেশে ফিরবে, সরকারের চা না চায় কি আছে, তাই না? আছে তো তার বটেই। মধ্যে উনি আবার তিনি তো দণ্ডিত, আসলে সাধারণ তার মানুষ মধ্যে না। উনি আবার দণ্ডিত, উনি তাই শেখ না? হাসিনা। উনি দণ্ডিত। হুম, দণ্ডিত ব্যক্তি যদি ফিরে আসতে চায়, এখানে চাওয়া না চাওয়ার কি আছে? ফিরে আসলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিবেন অথবা নিবেন না, তাই না? উনি আসুক বা না আসুক, উনি কি যাওয়ার সময় সরকারের চাওয়া দিয়ে বাইরে গিয়েছিলেন আর এখন ওনার চাওয়ায় ফিরবেন? উনি গেছেন নিজের ইচ্ছায়, ফিরলেও ফিরবেন নিজের ইচ্ছায়। হুম, উনি তো যাওয়ার সময় ফুল প্রোটোকলে গেছেন। এবং সেটাও তো খুব বাংলাদেশের ভিতরে থাকা অবস্থায়, বাংলাদেশের ভিতরে থাকা অবস্থায় যে সুবিধাদি ওনার জন্য ছিল সব সুবিধা নিয়েই উনি গেছেন। উনি সরকারি যানবাহনে গিয়েছেন। আর ফেরার সময় উনি সরকারি যানবাহনে ফিরবেন নাকি উনি ব্যক্তিগত টিকিট কেটে ফিরবেন সেটা ওনার সিদ্ধান্ত। কিন্তু ফেরার সময় উনি যদি এটা কি ওনার আসলেই দলবল উনার নিয়ে ফিরে সিদ্ধান্ত? বলেন, এটা কি ওই পুরোপুরি উনারই দলবলের একটা সিদ্ধান্ত? বিরাট, অবশ্যই উনি চাইলে থাকতে পারতেন। একজন অ্যাডাল্ট মানে ব্যক্তিকে কি উনি আপনি চাইলেই জোর কি করে ফিরতে দেশে পারবেন? ঢুকতে পারবেন? হ্যাঁ, উনি ফিরতে চাইলে ফেরার চেষ্টা করতে পারবেন। তখন কেউ তাকে বাধা দিলে আমরা বলতে পারবো তাকে বাধা দিয়েছে। কেউ তো এখনো বাধা দেয়নি তাকে। হুম, মানে কিন্তু তার কেউ যাওয়া কি বা বাধা দিয়েছে? তার ওনাকে কেউ আটকে রেখেছে? না, ওনাকে কেউ কেউ বর্ডারে আটকে রেখেছে? ওনাকে কেউ এয়ারপোর্টে বসিয়ে রেখেছে? তা তো করে নাই। হুম। তাই না? জাহিদকে বসিয়ে রেখেছিল এয়ারপোর্টে। ওনাকে তো কেউ বসায় রাখে না। কিন্তু উনি যখন তারপরেও যেতে থাকে না চেয়েছেন যেতে মানে পেরেছেন। রাষ্ট্রপতিকে যেমন পদত্যাগ করানো হলো, মানে কথা কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না। আরে মুখের এখন আপনি বলার বাইরের বলতেছেন, কথা থাকে, ব্যাখ্যার বাইরের শারমিন কথা থাকে। এটা আপনি না, শারমিন আপনি একটার সাথে একটা মিলাচ্ছেন তো। এখন আপনি বলছেন কেন? কারণ এখন ঘটনাটা ঘটেছে। উনার ফেরাটা তো ঘটে নাই। উনি যদি ফিরতে নেয় তখন যদি কেউ বাধা দেয় তখন বললেন জি। আপনার যে এই যে বিশ্লেষণ ওনাকে কি? ফিরতে আপনার দিচ্ছে। বিশ্লেষণ কি মনে হয় যে আমার বিশ্লেষণ তিনি তো আমি আসলে আপনাকে ডিসেম্বরে দিয়েছি ফিরবেন? যে উনি গেছেন নিজে প্লেনে করে, সরকারি তেল খরচ করে, হুম, তাই না? ওটা সরকারের তেল না, সরকারের প্লেন না, হুম, হুম। সরকারের পাইলট না। উনি গেছেন যেভাবে, ফেরার সময় উনি সরকারি ভাবে ফিরবেন নাকি ব্যক্তিগত ভাবে ফিরবেন, এটা তো উনি ফিরবেন। উনি ফিরেন যদি, তাহলে বর্ডারে অনেকে আটকে রাখলো নাকি এয়ারপোর্টে আটকে রাখলো, তখন আমরা বলতে পারবো ফিরতে দিতে চায় না। কিন্তু উনি তো এখনো ফিরেন নাই, উনি বলেছেন আমি ফিরব। কিন্তু ফেরার সময় আপনি যে দলবলের কথা বললেন, ওই দলবল নিয়ে আমার আপত্তি আছে। ওখানে 70% চোর। আচ্ছা। আ এটাই আসলে জানতে চাইছিলাম যে আপনার বিশ্লেষণ কি? অনেকেই বলছেন তিনি ফিরবেন, আমি তিনি আওয়ামী লীগের বলেছেন সরকারের সময় আওয়ামী লীগকে চোর যুগ বলতাম। আমি